আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 ব্যাচ, তোমাদের একটা দীর্ঘ সময়ের এইচএসসি পরীক্ষার যে প্রস্তুতি সেটা একদমই শেষ পর্যায়ে চলে এসেছে আগামীকাল থেকেই। তোমাদের সেই বহুল প্রতীক্ষিত এইচএসসি পরীক্ষা, এবং আশা করি তোমাদের প্রস্তুতি কোনো অবস্থাতেই পিছিয়ে নেই। দীর্ঘ 2 বছর সময় যে তোমরা এইচএসসি লেখাপড়াটা করেছো সেটা একদমই চরম পর্যায়ে চলে এসেছে, এবং আগামীকাল থেকেই তার সেই মহাযাত্রা শুরু হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষা নিয়ে সবার নিশ্চয়ই একটা এক্সাইটমেন্ট থাকে, কারণ এসএসসি পরীক্ষাটা তোমাদের দীর্ঘ একটা 2 বছরের যে লেখাপড়া তার আলটিমেট প্রোডাক্ট। তো এটা নিয়ে তোমাদের মধ্যে অনেকের খুব বেশি আত্মবিশ্বাস থাকে, অনেকের আত্মবিশ্বাস অনেকটা কমে যায়, অনেকে দুশ্চিন্তা ভর করে পরীক্ষার একদমই শেষ মুহূর্তে, পরীক্ষার একদমই আগের দিনে এসে। তো সেসব বিষয় নিয়েই কথা বলবো, কিভাবে তোমরা তোমাদের পরীক্ষাটা আরো বেশি ফ্রুটফুল করতে পারো, কিভাবে তোমরা এই সময়ে এসে হতাশ না হয়ে ঠিকঠাক মতো যা পড়েছো সেটা ডেলিভার দিতে পারো। সেগুলো নিয়ে কথা হবে। আমাদের সাথে স্কুল অফ এক্সিলেন্সের অন্যান্য মেন্টর এবং তোমাদের মিথ্যা আপু উপস্থিত আছে। তারা খুবই সম্প্রতি এসএসসি পরীক্ষা দিয়েছে, তাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতার কথা শুনবো, তাদের পরামর্শ শুনবো, এবং তোমাদের যে কোনো জিজ্ঞাসা যেটা তোমরা তোমাদের মেন্টরদের কাছে করতে চাও সেটা অবশ্যই এখানে করতে পারো। তোমাদের সবাইকে স্বাগতম স্কুল অফ এক্সেলেন্সের মেন্টর এবং মিথ্যা। মিথ্যা সবসময় তোমাদের সাথে থাকে, তোমাদের যে কোনো লেখাপড়া নিয়ে অবশ্যই সবসময় পাশে পাবে এইচএসসি পরবর্তী অ্যাডমিশন সময়েও। তো তোমাদের আহ সর্বপ্রথম বলি যে আমরা যারা হচ্ছে আমাদের লাইভ দেখছো আমাদের পেজ থেকে, তোমরা নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও যারা তোমাদের একই সাথে এইচএসসি পরীক্ষা দিবে এবছর, এবং তোমাদের নিজের ওয়ালেও আমাদের লাইভটা শেয়ার দিতে পারো, এতে তোমাদের ফ্রেন্ডরা অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের এই লাইভটা দেখে উপকৃত হতে পারে। ওই যে কাজী নজরুলের একটা কবিতা আছে না, থাকবো না কো বদ্ধ ঘরে। তো আমাদের আজকের কবিতা হবে পড়বো না তো বদ্ধ ঘরে, মানে পরামর্শ শুনবো না তো বদ্ধ করে, সবাইকে নিয়ে একসাথে পরামর্শ শুনবো ইনশাল্লাহ। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি প্রথমেই মিফতার কাছে যাই। তুমি যদি শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রথমেই, মানে এইচএসসি পরীক্ষার ঠিক আগের দিনেই করণীয় কি, বা এইচএসসি পরীক্ষার আগের রাতে করণীয় কি, এই বিষয়ে যদি কিছুটা বলতে। আসসালামু আলাইকুম। তো এখন তো আর আমাদের প্রস্তুতির জন্য আলাদা করে নতুন করে কিছু পড়ার দরকার নেই, কারণ আমরা দীর্ঘ 2 বছর ধরে ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ারে সবকিছু পড়ে এসেছি। তো এই লাস্ট মোমেন্টে এসে আমাদের যেটা করণীয় হবে, যে খুব বেশি প্রেশার না নেওয়া বা সব কিছু রিভিশন দিতে না যাওয়া। এটা কিন্তু একটা বড় ভুল হয়ে যেতে পারে। সবচেয়ে ভালো হয় যে আমরা গত গত বছরের প্রশ্নগুলো দেখে খেয়াল করব যে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো শুধু পরীক্ষার আগে রাতে রিভিশন দিব। আর পরীক্ষার আগের রাতে কিছু করণীয় আছে, যেমন অ্যাডমিট কার্ড সহ কলম পেন্সিল এগুলো সব গুছিয়ে রাখতে হবে। মোটেও প্যানিক হওয়া যাবে না। আর পরীক্ষার আগের দিন যেটা সবচেয়ে জরুরি, ভালো 6 ঘন্টার একটা ঘুম। তো আমাদের অনেকেরই কিন্তু রাত জাগার অভ্যাস আছে। তো পরীক্ষার আগের দিন যেন এটা না হয়, এজন্য রাত 10টার মধ্যে বিছানায় চলে যাওয়ার চেষ্টা করা উচিত। 6টার পর থেকে চা কফি বা ক্যাফেইন জাতীয় কোনো কিছু না খাওয়া উচিত, যাতে একটা ভালো ফ্রেশ ঘুম হয়। আর ফ্রেশ ঘুম হলে কিন্তু পরীক্ষা অটোমেটিক একটা ফ্রেশ মাইন্ডে দেওয়া যায় এবং পরীক্ষাটা ভালো হয়। আর পরীক্ষার সময় যেটা বলবো, আগে আজকে যেমন আজকের দিনটা যেহেতু হাতে আছে, তোমরা চাইলে একটু সেন্টারটা ঘুরে আসতে পারো। তোমার এক্সাম সেন্টার কোথায় পড়েছে, এই জিনিসটা আমি করেছিলাম। আগের দিন আমি এক্সাম সেন্টারটা দেখে এসেছিলাম যে কোন দিক দিয়ে যাওয়া যায়, কারণ এক্সাম সেন্টারে কিন্তু তুলনামূলক ভিড় হতে পারে, যেহেতু অন্যান্য কলেজের সাথে সিট পড়ে, চারদিক থেকে স্টুডেন্টরা আসে। এজন্য ভালো হয় আগের দিন যদি একটু দেখে আসতে তোমার সিটটা কোথায় পড়েছে বা রুম নাম্বারটা। যদিও ওখানে ওখানে সব বলে দেওয়া থাকে এক্সামের দিন, টিচাররা বা যেখানে সিট পড়ে সেখানকার কর্মচারীরা অনেক হেল্পফুল হয়, তবুও আগে থেকে দেখে রাখাটা বেটার। আর এক্সামের দিন সকালে যেটা বলবো, একটু সকাল সকাল উঠে তোমার যে জিনিসগুলো বারবার ভুল হয় সেগুলো একবার চোখ বুলিয়ে নেওয়া। এতে মানে একটা কনফিডেন্স আসে নিজের মধ্যে। আর এক্সামের দিন একটু হাতে সময় নিয়ে 1 ঘন্টা আগে এক্সাম হলে যাওয়া। এবং আমি যে জিনিসটা করতাম, আমি এক্সামের সময় সবসময় চুইংগাম চিবোতাম। চুইংগাম চাবালে না আহ, মস্তিষ্ক অ্যাক্টিভ থাকে, মানে একটা অ্যাক্টিভনেস কাজ করে। এটা খুব কাজে দেয়, এটা করতে পারো, যে একটা চুইংগাম চিবোতে থাকা সব সময়, এটা কাজে দেয়। আর অবশ্যই কলেজে বা যেখানে সিট পড়েছে সেখানে তোমার প্রপার ইউনিফর্মে যাওয়া। যেহেতু তুমি একা এক্সাম দিচ্ছ না, তুমি একটা কলেজ বা প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করছো, এজন্য সবচেয়ে ভালো হয় ফুল ইউনিফর্মে যাওয়া। আহ, মাথার চুল বা যারা হিজাব পরে তারা ভালোভাবে উগ্র কোনো ধরনের জিনিসপত্র ব্যবহার না করা, ক্লিপ বা লিপস্টিক বা এই জাতীয় কিছু, সিম্পল ভাবে যাওয়া। আর কোনোভাবেই এক্সাম সেন্টারে টিচারের সাথে রুড বিহেভ না করা।
বিনয়ের সর্বোচ্চ প্রকাশ সেখানে দেখাতে হবে। এই কথাটা মাথায় রাখতে হবে, কারণ সেখানে তুমি একজন নও, তুমি তোমার কলেজের প্রতিনিধি। এই জিনিসটা মাথায় রেখে পরীক্ষা দিবা। আর পরীক্ষার সময় সব সময় ভয় পাওয়া যাবে না। কোয়েশ্চেন যদি কঠিনও আসে, মনে রাখবে তোমার কাছে একা কঠিন নয়, পুরো এক্সাম সেন্টারে সবার জন্যই প্রশ্নটা কঠিন এসেছে। এই বিষয়গুলো মাথায় রাখলে দেখবে যে এক্সামটা ইজিলি তুমি দিতে পারছো। এই তো, এটা হচ্ছে এক্সামের আগের দিন আর এক্সামের দিন সকালে হচ্ছে স্ট্র্যাটেজি। আচ্ছা, ধন্যবাদ মিথ্যাকে, অনেক সুন্দর করে গুছিয়ে বলেছে একদমই প্রথম থেকে শেষ পর্যন্ত। মিথ্যার কাছে যদি জিজ্ঞাসা করি যে আমাদের যেহেতু একদমই প্রথম পরীক্ষা থাকে বাংলা পরীক্ষা, এবং বাংলা পরীক্ষাতে লেখার পরিমাণটা অনেক বেশি, 7টা সৃজনশীল আনসার করতে হয় এবং টাইমটা তো খুবই কম, 2.5 ঘন্টার মধ্যেই তো আমাকে 7টা সৃজনশীল আনসার করতে হবে। একটা সৃজনশীলে 4টা করে কোশ্চেন, মানে 28টা কোশ্চেন আনসার করতে হবে। তো প্রথম দিন আমাদের লেখাটা একটু কম্পারেটিভলি স্লো থাকে অন্যান্য দিনগুলোর চেয়ে। মানে আমাদের দেখা যায় যে প্রথম দিকে সৃজনশীল গুলাতে একটু বেশি টাইম দিয়ে ফেলি, পরের গুলাতে টাইম কম পাই। তো এখান থেকে মানে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট একটা ইস্যু হয়ে দাঁড়ায়। তো মিথ্যা, তোমার পরামর্শ কি হবে এই ক্ষেত্রে, বা হচ্ছে তোমার স্ট্র্যাটেজিটা কি ছিল যে যাতে এনাফ টাইমের মধ্যেই পরীক্ষাটা শেষ করা যায়? আমাদের তো প্রথমে বাংলা পরীক্ষা, আর অন্যান্য সাবজেক্টের তুলনায় কিন্তু বাংলায় প্রচুর লিখতে হয়। বিশেষ করে সহপাঠ থেকে পড়তে হয় গদ্য পদ্য। তো আমি বলবো প্রশ্ন হাতে পাওয়ার পর 5 মিনিট শুধু প্রশ্নটাকে দেখা। আমি সব মানে কোন প্রশ্নগুলো ভালো পারি, কারণ তুমি যখন একটা প্রশ্ন লেখা শুরু করে দিবে, তখন দেখবে যে ক খ লিখে ফেললে গ এসে দেখলে যে আমি তো গটা পারি না, তখন ওই প্রশ্নটা আরেকবার কেটে অন্য প্রশ্নে যাওয়া, এই জিনিসটা করলে কিন্তু অনেক টাইম নষ্ট হয়। এজন্য প্রথমে 3-4টা কোয়েশ্চেন সিলেক্ট করে ফেলা, যে আমি এই 3-4টা প্রশ্ন খুব ভালো পারি। এবং প্রথম প্রশ্নে কোনোভাবেই 25 মিনিটের বেশি দেওয়া যাবে না। তুমি ঘড়ি অবশ্যই নিয়ে যাবে, বা হলে থাকার কথা যদি অ্যালাউ করে। দেখবে যে কোনোভাবে যেন 25 মিনিট ক্রস না করে। ও যদি ক্রস করতে চাই তুমি ফিনিশিং টেনে দিবে, আর লেখার দরকার নেই, কারণ তোমাকে আরো 6টা প্রশ্ন লিখতে হবে। আর ফার্স্টে যে সবচেয়ে ভালো পারি এই কোয়েশ্চেনগুলো সিলেক্ট করলে হয় কি, তোমার হাতটা দ্রুত চলে এবং একটা মাসল মেমোরি ক্রিয়েট হয়ে যায়। এর পরের প্রশ্নগুলো যদি একটু তুলনামূলক কঠিনও হয়, তোমার দেখবে যে এমনি আইডিয়া জেনারেট হতে থাকে যে আমি এভাবে লিখি, এভাবে তো লেখা যেতে পারে। এরকম করে করলে তুমি হাতে অ্যাটলিস্ট 10 মিনিট রেখে তুমি সৃজনশীলগুলো শেষ করতে পারবে। আর একদম খাতা ভর্তি করে পেজের পর পেজ লিখলে কিন্তু মার্কস পাওয়া যাবে না। তোমাকে প্রশ্ন বুঝে স্ট্র্যাটেজিক্যালি লিখতে হবে, যে জ্ঞানমূলক কোন অংশটুকু, অনুধাবন কোন অংশটুকু, প্রয়োগে কোন অংশটুকু লিখবো, তারপরে উচ্চতর দক্ষতা আমি কি কমেন্টস করব, এগুলো এবার ভাগ ভাগ করে লিখবে। দেখবে তোমাকে এত বেশি বিস্তারিত গল্প বা পদ্যের অংশগুলো বর্ণনা করা লাগছে না। এরকম করে স্ট্র্যাটেজিক্যালি লিখলে টাইমটা কভার হয়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে একটু ফাঁকা দিয়ে লিখবে, মানে একদম গুটি গুটি করে না লিখে কালার পেন ইউজ করে এভাবে লিখলে স্যারদের মানে বলেন না যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী, একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করে। এই জন্য বলবো একটু কালার পেন ইউজ করে একটু সুন্দর করে লিখলে, আর স্ট্র্যাটেজিক্যালি লিখলে বা গঠনমূলক আকারে লিখলে তোমার টাইমটা আশা করি কভার হয়ে যাবে। আচ্ছা, অনেক 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 ধন্যবাদ এবং অনেক সুন্দর উপস্থাপনা যে আসলে এই পরীক্ষার হলটা কিভাবে ম্যানেজ করতে হয়। মিথ্যা যেটা বললো যে লেখাটা যাতে একদম মানে টিচার যখন পড়বে, মানে টিচারের যাতে মনোটনিটা না আসে, যে একদম ওই যে জাস্ট এক কালার ব্যবহার করে লিখতেছে লিখতেছে, এটা যে না করে মার্জিনটা যদি একটা কালার ইউজ করা যায়, যেমন আমরা সাধারণত গ্রিন অ্যান্ড ব্লু এই দুইটা কালার ব্যবহার করি। তো আমি প্রিফার করি যে গ্রিনটাকে একটু বাদ দিয়ে ব্লু কালারটা প্রিফার করা, কারণ গ্রিনটা একটু বাচ্চা বাচ্চা দেখা যায় আর ব্লুটা বেশ স্ট্যান্ডার্ড কালার। তোমরা যদি হচ্ছে মার্জিন করলে একটা কালার দিয়ে, প্লাস হচ্ছে তোমরা যখন হচ্ছে আনসার করো বিভিন্ন প্যারাতে ভাগ করে, প্রত্যেকটা প্যারার তো আমরা মাঝে মাঝে দেখি যে কিছু কি পয়েন্ট থাকে, সেগুলাকে একটু অন্য কালার দিয়ে হচ্ছে হাইলাইট করা, বা হচ্ছে আমরা অনেক সময় বুলেট পয়েন্ট ব্যবহার করি, সেগুলাকে একটু আলাদা কালার দিয়ে হাইলাইট করা, বা প্রশ্নের উত্তরটা যখন আমরা লিখি যে 1 নং প্রশ্নের উত্তর বা এটা সেটা, এগুলোকে একটু আলাদা কালার দিয়ে হচ্ছে একটু হাইলাইট করা। এসব বিষয়গুলো মেনটেন করতে হবে। টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা বললো, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে আমি দেখেছি আমাদের সময়েও যারা আমাদের বন্ধু পরীক্ষা দিয়েছে, যে শেষে এসে বলছে যে আমি 7টা সৃজনশীল লিখে শেষ করতে পারি নাই, 6টা লিখে চলে আসছি। কারণটা কি, প্রথমেই চলে যাচ্ছে 30-35 মিনিট, শেষ কোশ্চেনে গিয়ে তারা সময় পাচ্ছে 5-10 মিনিট, টাইম নাই। ক খ লিখে চলে আসছে, গ খ লিখতে পারে নাই। তো এই বিষয়টা তোমাদেরকে বলি, বাংলাতে বাংলা ফার্স্ট পেপারে A+ মার্ক বা 80+ মার্ক পাইতে গেলে তোমাকে 7টা সৃজনশীল মাস্ট আনসার করতে হবে, একদম মাস্ট। মানে তুমি যদি কোনোভাবে একটা সৃজনশীল ছেড়ে আসো বা একটা সৃজনশীলের হাফও ছেড়ে আসো, এটা নিশ্চিত থাকো যে তোমার A+ পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এখানে। কারণ তুমি দেখো 5টা 6টা মার্ক ছেড়ে দিচ্ছ একদমই। তো জেনারেলি বাংলাতে তো একদমই 90-95 পাওয়া
ইম্পসিবল না, বাট অনেক স্টুডেন্টের ক্ষেত্রে টাফ হয়ে যায়, যারা একটু এভারেজ ক্যাটাগরির তাদের টাফ হয়ে যায়। যারা ভালো তারা অবশ্যই অনেক ভালো করবে, 90+ মার্ক পাবে। বাট যারা ওই যে A+ পাবো কি পাবো না এই সিচুয়েশনে থাকো, তাদের জন্য অবশ্যই ফুল আনসার করা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। আমাদের সাথে আছে সাগর। সাগর স্কুল অফ এক্সিলেন্সের ইংরেজি বিভাগের মেন্টর, ইংলিশ মেন্টর, এবং লেখাপড়া করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। এবং সেও তো সাম্প্রতিক সময়ে এইচএসসি পরীক্ষা দিয়েছে। তো সাগরের কাছে জিজ্ঞাসা করবো সাগরের এইচএসসি পরীক্ষা ঠিক আগের রাতের এক্সপিরিয়েন্স, মানে সে সেই সময়টা কিভাবে পার করেছে, আসলে এই সময়টা কিভাবে পার করা উচিত, এবং এইচএসসি পরীক্ষার আগের এইচএসসি পরীক্ষার দিন সকালে যে সময়টুকু, সকালে ঘুম থেকে ওঠা থেকে পরীক্ষা দিতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কিভাবে কাটানো উচিত একজন শিক্ষার্থীর ভালো পরীক্ষা দেওয়ার জন্য, সেটা সাগরের কাছে জিজ্ঞাসা করবো। আসসালামু আলাইকুম। আমি এইচএসসি 23 ব্যাচে পরীক্ষা দিয়েছিলাম। তো তোমরা যারা পরীক্ষা দিবা অলমোস্ট 2 ইয়ার জুনিয়র আমার, তাই না? তো দেখো, এই যে কোনো পরীক্ষার ফার্স্ট যে ডিউটিটা সেটা হচ্ছে নিজেকে টেনশন মুক্ত রাখা। ঠিক আছে? যে তুমি আসলে যখন টেনশন করবা তোমার মাথায় আসলে একটা এক্সট্রা চাপ পড়ে। দেখো, আমরা যখন পরীক্ষায় লিখতে বসবো বা পরীক্ষা যখন লিখবো, এই লেখাটা আমার কোথা থেকে আসবে? আমার ব্রেন থেকে আসবে, তাই না? ব্রেন থেকে হাত হয়ে কলম হয়ে বের হবে, তাই না? কলমের কালি হয়ে বের হবে। তো তোমার ওই পড়াশোনার মাঝে যখন তুমি এক্সট্রা টেনশন যুক্ত করবা, তখন আসলে তুমি যা পড়ছো ওইটা আসলে আর মাথা থেকে বের হতে চাইবে না। তো প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে টেনশন মুক্ত থাকা এবং পরীক্ষার আগের দিন রাতে রাত না জেগে পর্যাপ্ত একটা ঘুম দেওয়া, যেটা আমি করেছিলাম যে রাত 10টার ভিতর ঘুমিয়ে পড়ছিলাম। এবং সকালে ফজরের নামাজ পড়ে, আমি ফজরের নামাজ পড়ে কিন্তু আমি পড়তে বসি নাই, ঠিক আছে? কারণ আমার প্রথম কাজটা ছিল হচ্ছে আমি আসলে কোনো টেনশন করবো না। আমার যে পরীক্ষা, আসলে আমার মনে করা যাবে না যে আজকে আমার পরীক্ষা। আমি স্বাভাবিক আমার জীবনটা যেভাবে চালাই, সেই স্বাভাবিক দিনের মতো যাইতে হবে তোমাকে। ঠিক আছে? আর অনেক সময় দেখবা পরীক্ষার হলে গিয়ে, যে পরীক্ষার হলে গেট খোলার আগে দেখবা অনেকে বই নিয়ে পড়তেছে, ঠিক আছে, কোচিং এর শিট পড়তিছে, নোট পড়তিছে। এইগুলোর দিকে একদমই তাকাবা না। তুমি নিজেও নিয়ে যাবা না, অন্য কেউ পড়লেও তাকাবা না। ঠিক আছে? লাইক ধরো যে আমি আমার এইচএসসি পরীক্ষার সময় যে আমি দেখতেছিলাম যে আমার যখন বাংলা ফার্স্ট পেপার পরীক্ষাটা হচ্ছে, তো আশেপাশে সবাই বই নিয়ে পড়তেছে। আমার কাছে আসলে ওই স্কেল কলম ফাইল এগুলা ছাড়া আর কিছু ছিল না। তো আমার আম্মু তো সাথে গিয়েছিল, আম্মু আমাকে বলতেছে তুই কি করলি। ঠিক আছে? বাট আলটিমেটলি দেখো, আমি কিন্তু রাজশাহী বোর্ডে টপ করেছিলাম। ঠিক আছে? তো দেখো, আমার এই যে রাজশাহী বোর্ডে টপ করার পেছনে আমি তো, তো স্বাভাবিকভাবে তো অনেকে বলতে পারতো যে তুই তো পরীক্ষার দিন সকালে কিছু পড়িস না, রাতে কিছু পড়িস না, তুই টপ করলি কিভাবে? আসলে এই যে টপ করা বা ভালো একটা রেজাল্ট নিয়ে আসা, এটা প্রধান কাজটা হচ্ছে তোমাকে পরীক্ষার সময়টাকে প্যানিক না হওয়া এবং নিজেকে টেনশন মুক্ত রাখা। ঠিক আছে? তো প্রথম কাজটা হচ্ছে টেনশন মুক্ত রাখা। দ্বিতীয় কাজটা হচ্ছে পরীক্ষার যে তুমি যে রিটেনটা লিখবা, এটা খুবই ভালোভাবে, মানে উপস্থাপনাটা যেন তোমার খুব ভালো হয়। তুমি যে 1 নং প্রশ্নের উত্তর এটা লেখার পর একটা আন্ডারলাইন দিবা। ঠিক আছে? এই যে 1 নং প্রশ্নের উত্তরটা লিখলা, এটা একটা অন্য কালি দিয়ে লেখার চেষ্টা করবা, উইদাউট ব্ল্যাক অ্যান্ড রেড কালার। ঠিক আছে? কারণ লাল কালি কখনো ব্যবহার করা যাবে না খাতার ভিতরে, ওটা শুধুমাত্র টিচার ব্যবহার করবে। এগ্রেসিভ কোনো কালার ব্যবহার না করা। হ্যাঁ, মানে এক কথায় যে এই কালারগুলো তোমরা এটা ব্যবহার করবে না। ভাই যেটা বললো ব্লু কালার ব্যবহার করতে পারো। তো তারপরে সিরিয়ালি লিখবা এবং ক নাম্বার প্রশ্নটা দেখবা শেষ হয়ে যাওয়ার পরে তুমি খ নাম্বার যখন শুরু করবা, অবশ্যই কি করবা, একটু ফাঁকা দিবা। ঠিক আছে? একদম গায়ের সাথে লাগায় কোনো কিছু লেখা যাবে না কিন্তু, একদম স্পষ্টভাবে লিখবে এবং কোনো কাটাকাটি হইলে এটাকে আসলে ঘষা মাজা করা যাবে না। এক একটা দাগ দিয়ে কেটে পরবর্তী শব্দটা সঠিকভাবে লিখে দিবা। ঠিক আছে? আচ্ছা, এইভাবে হচ্ছে তোমাদের পরীক্ষাটা শেষ করতে পারবা। এবং তোমাদের পরীক্ষার মাঝে যে গ্যাপগুলো আছে, ওই গ্যাপগুলোকে খুব ভালোভাবে কাজে লাগাবা। ঠিক আছে? যে গ্যাপগুলো যখন কাজে লাগাবা, দেখবা ওই পরীক্ষার আগের রাতে খুব ভালো একটা রিভাইজ হবে তোমার। আর পরীক্ষাতে প্রশ্ন পাওয়ার পরে আগে কি করবা, প্রশ্নটা ঠিক মতো পড়ে নিবা। কোন কোন সৃজনশীল তুমি লিখবা ওটা আগে আইডেন্টিফাই করবা। 7টা সৃজনশীল 11টার ভিতর আগে 7টা বাছাই করে নিবা, দেন তুমি লেখা শুরু করবা। এবং চেষ্টা করবার প্রতিটা সৃজনশীল 21 থেকে 22 মিনিটের ভিতর শেষ করার। তাহলে তোমার 2.5 ঘন্টা যে টাইমটা থাকে সৃজনশীলের, ওই টাইমের ভিতর তুমি জিনিসটা শেষ করতে পারবা। তো আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে। তোমাদের জন্য শুভকামনা রইলো। আচ্ছা, সাগরের কাছে আরো একটা জিজ্ঞাসা যে পরীক্ষার হলে গিয়ে যে এক্সপিরিয়েন্সের কথাটা সাগর বললো, যে আমরা গিয়ে দেখি অনেকে লেখাপড়া করতেছে, টেস্ট পেপার, গাইড বই, মূল বই অনেক কিছু নিয়ে পড়তেছে টরতেছে, সাথে বাবা মা গেছে। দেখা যাচ্ছে যে বাবা মা সাথে পানির বোতল, জুসের বোতল এইগুলা নিয়ে বসে আছে। মানে মা হচ্ছে জুসের বোতল ধরে বসে আছে, বাবা বাতাস করতেছে, মানে অন্যরকম একটা অবস্থা। আবার তার চোখে চশমা আছে, আবার চশমা চোখে দেখলে আমরা ভাবি যে সে খুব মেধাবী স্টুডেন্ট। মানে এটা আমাদের একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে, যেই চশমা পড়ছে মানে সে খুব মেধাবী। তো আমরা এগুলো দেখে অনেক সময় ভয় পেয়ে যাই, ঠিক আছে, যে কনফিডেন্স লো হয়ে যায় পরীক্ষার হলে। তো সাগর, তোমার মতামত কি, মানে এই সিচুয়েশনটা তুমি আসলে কিভাবে পার করছো, মানে কি করা উচিত? মানে তুমি গেছো ধরো প্রথম দিন পরীক্ষা, 10টায় পরীক্ষা শুরু, তুমি 8:30টার মধ্যে চলে গেছো, সেই 1.5 ঘন্টা তুমি কি করবা? তুমি এদেরকে দেখে হতাশ হবা নাকি এই টাইমটা অন্যভাবে পার করা যায়? আচ্ছা,
এই যেটা প্রথমে বললাম, ওদেরকে অ্যাভয়েড করবা তুমি, ঠিক আছে? তুমি যে সেরা, তুমি যে পড়ে আসছো, তুমি তো আলটিমেটলি সেটাই দিবা। মানে তুমি 2 বছর পড়ছো যেটা, ওই 1.5 ঘন্টা পরে আর কোনো লাভ নাই। ঠিক আছে, তুমি পরীক্ষার আগের রাত পর্যন্ত যা পড়েছো তুমি পরীক্ষার হলে ওটাই লিখতে পারবা। সকালে গিয়ে কি পড়বা আর কি আসবে না, একদম মাথা কিন্তু একদম গুলাই যাবে। ঠিক আছে, মানে ওইগুলো অ্যাভয়েড করবার চেষ্টা করবা, চিল থাকা। তোমার অবশ্যই তো ফ্রেন্ডরা যাবে সাথে, তাই না? ফ্রেন্ডদের সাথে দেখা হলে একটু হাসি খুশি কথা বলবা, তোমার মাইন্ডটা যেন ফ্রেশ থাকে। মানে মানে যেভাবেই হোক নিজেকে টেনশন ফ্রি রাখা, তোমার মাইন্ডটা যেন ফ্রেশ থাকে, এবং পরীক্ষার উপস্থাপনাটা যেন তোমার সুন্দর হয়। ঠিক আছে, মিপ্তা যেটা বললো যে আগে দর্শনধারী পরে গুণবিচারী, এটা আমাদের বাংলাদেশে কিন্তু শিক্ষা ব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ। যে তোমার টিচার আগে দেখবে তোমার খাতাটা কত ফ্রেশ আছে। তুমি যদি কাটাকাটি করো প্রথমেই, তাহলে কিন্তু তোমার টিচার একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হবে তোমার প্রতি, যে এ হয়তো দেখাদেখি করে লিখছে বা এ হয়তো খারাপ স্টুডেন্ট। এই ইমপ্রেশনটা যেন তুমি কোনো টিচারকে যেন না দিতে পারো, এইটাই। আচ্ছা, সাগরকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আরো একজন মেন্টর আছেন, বাংলা বিভাগের মেন্টর রিয়াসাত রানা। রানার কাছে প্রথম জিজ্ঞাসা যে, রানা তুমি তো এসএসসি পরীক্ষা দিয়েছো কত সালে, 2022-এ? আচ্ছা, তো এই যে তোমার যে এক্সপিরিয়েন্সটা, দেখো কালকে সকালেই পরীক্ষা। তো 2022 সালে জাস্ট কল্পনা করো যে তুমি সিচুয়েশনটা পার করছো, যে কালকে সকালেই তোমার এসএসসি পরীক্ষা, 2 বছর পড়েছো, টেনশন কাজ করছে যে কি লিখবো কি করব, এমন টেনশন হয় সাধারণত। আমরা দেখি যে আমাদের দেশে হচ্ছে অডিয়েন্স দুই রকমের, মানে শিক্ষার্থী দুই রকমের। একটা হচ্ছে যারা শহরমুখী, আর একটা হচ্ছে যারা একটু মফস্বল বা গ্রামে লেখাপড়া করেছে। তো শহরের শিক্ষার্থীরা একটু কম্পারেটিভলি বেশি আত্মবিশ্বাসী হয়। আমি যেটা দেখেছি যে তারা দেখবা যে পরীক্ষা দিতে গেলে খুবই মানে আনন্দের সাথে যায়। আবার হচ্ছে রেজাল্টের দিন তারা সবাই খুবই আনন্দ করে পড়বে, এই একটা ইন্টেনশনে বাসা থেকে বের হয়। আবার গ্রামে যারা আছে তারা একটু কনফিডেন্স লো হয়ে যায়। তো এই যে তোমার যে সার্বিক এক্সপিরিয়েন্স, যে এই কনফিডেন্স লো হয়ে যাওয়া, বা তোমার ক্ষেত্রে এমন কোনো এক্সপিরিয়েন্স ছিল কিনা, বা তোমার এইচএসসি পরীক্ষার আগের দিনের এক্সপিরিয়েন্স, সকালের এক্সপিরিয়েন্স কেমন ছিল একটু যদি বলতে। আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের পরীক্ষার জন্য অনেক শুভকামনা জানিয়ে আমি শুরু করি আসলে। তো বিষয় হচ্ছে, আমার কলেজ ছিল খুলনা সিটি কলেজ, আমি পড়াশোনা করেছি খুলনা থেকে। তো আমাদের সময় কিন্তু কলেজ টাইমে করোনা ছিল। করোনার কারণে কি হয়েছে, আমাদের কলেজে ঠিকভাবে ক্লাস হতো না। তো প্রথম থেকে আমি হচ্ছে, আমাদের পড়াশোনা বলতে গেলে আমাদের খুলনা শহরে ম্যাক্সিমাম পড়াশোনা স্টুডেন্টদের কোচিং ভিত্তিক হয়। আমরা জাস্ট কোচিংয়ে পরীক্ষা দিতাম, ক্লাস করতাম, আর কলেজে পরীক্ষা হলে কলেজে যাওয়া, এটাই। কলেজে ক্লাসে ঠিক খুব একটা যাওয়া হতো না। তো আমাদের যারা আমরা 22-এ পরীক্ষা দিয়েছি, আমাদের পরীক্ষার প্রায় 3 মাস আগে পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছিল বন্যার কারণে। সিলেটে খুব সম্ভবত বন্যা হয়েছিল, ও কারণে পরীক্ষা পিছায় গেছিল। এখন পরীক্ষা পিছায় যাওয়ার পরে ওই যে 3টা মাস সময় ছিল, ওই 3টা মাসে আমি খুলনাতে 2টা কোচিংয়ে ফাইনাল মডেল টেস্টের জন্য ভর্তি হয়েছিলাম। তো ওখানে আমার মনে পড়ে খুব সম্ভবত 30টার বেশি পরীক্ষা আমি দিয়েছি 2টা কোচিংয়ে। তা মোট পরীক্ষা দিয়েছি 60টার মতো। তো প্রত্যেকটা সাবজেক্টে এতবার, প্রতিটা টপিকে এতবার আসলে পরীক্ষা দিয়েছি যে পরীক্ষাটা নিয়ে আমার আসলে খুব একটা ভয় ছিল না। আমি যখন ক্লাস 10-এ পড়ছি, আমি হয়তো তোমাদের বলেছি যে আমি স্কুল যাই নাই, কারণ আমি অসুস্থ থাকার কারণে আমার ক্লাস করা হয় নাই। তো আমি শুধু কোচিংয়ে যেতাম। তো কোচিংয়ে যাওয়ার কারণে লাস্ট যে 3 মাস থাকে মডেল টেস্টের পরে, ওই টাইমগুলোতে আমি শুধু পরীক্ষা দিতাম। জন্য পরীক্ষা নিয়ে আমার আসলে কখনো কোনো ভয় কাজ করতো না, কারণ আমি তো এই জিনিসটার সাথে আসলে খুবই অভ্যস্ত। কারণ আমি সকালে উঠেও পরীক্ষা দিই, বিকালেও পরীক্ষা দিই, সবসময় আসলে আমি পরীক্ষা দিতে দিতে অভ্যস্ত। আরেকটা জিনিস আমার জন্য প্লাস পয়েন্ট ছিল, আমার যে পরীক্ষার কেন্দ্র ছিল, আমার পরীক্ষার কেন্দ্র ছিল, আমার বলতে গেলে রুম থেকে কেন্দ্র দেখা যায় 2 মিনিট লাগে। আমি যদি রুম থেকে নিচে নামি, আমার কেন্দ্রে যাইতে মাত্র 2 মিনিট লাগে। এখন এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে কলেজের। আমার কলেজ ছিল খুলনা সিটি কলেজ, এবং আমার পরীক্ষার সিট পড়ছিল পাইনিয়ার মহিলা কলেজে। তো ওই কলেজটা আমার একদম বাসার সাথেই, কিন্তু আমি আসলে এইচএসসির আগ পর্যন্ত কোনোদিনই ওই কলেজে ঢুকতে পারি নাই। শুধুমাত্র পরীক্ষার দিনই প্রথমে গিয়েছি কলেজে পরীক্ষা দিতে, আর ওখানে তো শুধুমাত্র আমাদের ফ্রেন্ডরাই পরীক্ষা দিয়েছিলাম, আর কেউ ছিল না। তো পরীক্ষার কেন্দ্রে যখন গেলাম, আসলে আশপাশের মানুষজন সবই, সবাই খুব পরিচিত। পাশাপাশি প্রিপারেশনও, আমি তো প্রচুর পরীক্ষা দিয়েছি আসলে। পরীক্ষায় যে প্রশ্ন আসার মতো, এর বাইরে কিছু তো বাদ থাকার কথা না। আমাদের যত পরীক্ষা নেওয়া হয়েছে, আমাদের সবগুলো প্রস্তুতি খুব ভালোই ছিল। না, আমার আসলে ভয় করতো না কখনো যে পরীক্ষা নিয়ে কি হবে, কি লিখবো কি না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে চিন্তা, যে একটা বিষয় সবার মধ্যে আসে যে কি হবে না হবে, আমার এই চিন্তা আসলে কখনো ছিল না। কারণ আমি জানতাম যে পরীক্ষা ভালো হবে। আমি বেশ পরীক্ষা দেওয়ার ফলে বুঝতে পেরেছিলাম যে আমার কোন কোন জায়গায় দুর্বলতা আছে, সেগুলো আমি আসলে পরীক্ষার আগেই রিকভার করে ফেলেছিলাম। আর সবচেয়ে বড় বিষয় যেটা, তোমরা অনেকেই পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হয়ে যাও। আমার জন্য এই জিনিসটা হয় নাই, কেননা বললাম যে পরীক্ষা যে জায়গা হয়েছে আমার খুব পরিচিত জায়গা, আশপাশের মানুষজনও খুব পরিচিত। এই জন্য এই নার্ভাসনেসটা আসলে আমার মধ্যে কখনো আসে নাই। আর পরীক্ষার হলে গিয়েও আমাদের, তো আমরা যখন 22-এ পরীক্ষা দিয়েছি, আমাদের পরীক্ষায় তোমরা হয়তো জানো, আমাদের 30টা করে এমসিকিউ থাকতো, 15টা দেওয়া লাগছিল।
সেই হিসাবে আমাদের পরীক্ষাও তুলনামূলক অন্যদের চেয়ে সহজ ছিল, যে আমাদের হাতে পর্যাপ্ত অপশন ছিল, এমসিকিউ উত্তর করা সহজ ছিল, প্লাস রিটেনও দেখা যাচ্ছে মাত্র 5টা সৃজনশীল লেখা লাগতেছে। এজন্য আমাদের আসলে পরীক্ষাটা খুব একটা এইচএসসি পরীক্ষা যেভাবে তোমরা ফিল করতেছো যে 7টা প্রশ্ন লেখা, আমাদের আসলে এতটা কঠিন ছিল না। অসংখ্য ধন্যবাদ রিয়াসাত রানাকে। আমাদের সাথে হচ্ছে আমাদের আরো একজন মেন্টর, স্কুল অফ এক্সেলেন্সের বাংলা বিভাগের মেন্টর আব্দুল্লাহ আল মাহফুজ স্যার উপস্থিত হয়েছেন। এবং মজার ব্যাপার, আব্দুল্লাহ আল মাহফুজ স্যার যে তোমাদের এইচএসসি পরীক্ষার পরামর্শ দিবেন, তিনি নিজেই কোনো প্রকার এইচএসসি পরীক্ষা না দিয়ে এসেছেন, এবং যে কারণে তাকে ইচ্ছাকৃতভাবে অনুষ্ঠানের প্রথম থেকে আসার সুযোগই দেওয়া হয়নি, এবং তাকে হচ্ছে বর্তমান সময়ে এন্ট্রি দেওয়া হয়েছে। তো আব্দুল্লাহ আল মাহফুজ স্যারের কাছে তোমরা পরীক্ষার আগের রাতের এক্সপিরিয়েন্স কিছুই বুঝতে পারবে না, কারণ পরীক্ষার আগের রাত বলে তার কোনো সময়ই আসেনি তার জীবনে। তো যে কারণে মাহফুজ স্যারের কাছে জিজ্ঞাসা থাকবে যে আমরা তো একটা বিশাল সংখ্যক কোশ্চেন আনসার করব রিটেনে, তাই না? 70 মার্কের রিটেন থাকবে। তো রিটেনটা কিভাবে লিখলে খুব বেশি কোয়ালিটিফুল হয়? আমরা দেখি না যে এক ধরনের লেখা থাকে যে টিচার বুঝতে পারে যে এই স্টুডেন্টের মধ্যে আসলে খুব বেশি কোয়ালিটি নাই, একটা এভারেজ মার্কিং করে চলে যায় টিচার, যে তোমাকে 70-এর মধ্যে দিল 48, 70-এর মধ্যে দিল 50, এমন একটা মার্ক দিয়ে চলে যায় টিচার। তো এই 48, 50, 45 পাইলে তো তোমার ভালো রেজাল্ট হলো না আলটিমেটলি। তো এই এই জায়গা থেকে কিভাবে আসলেই ভালো মার্কস পাওয়া যায়? তুমিও 2.5 ঘন্টা সময় পাচ্ছ, আরেকজন 2.5 ঘন্টা সময় পাচ্ছে, তুমিও যেই কয় পেজ লিখছো সেও একই সংখ্যক পেজ লিখছে, তারপরেও একজনের মার্কের থেকে অন্যজনের মার্কের যে ডিস্টেন্স সেটা অনেক বেশি। আমরা দেখি যে ভালো লিখলে 60+ মার্ক দেয়, 60, 62, 63 এমন মার্ক পাওয়া যায়। তো আব্দুল্লাহ মাহফুজ স্যারের কাছে জিজ্ঞাসা থাকবে যে লেখাটা আসলে কোন ধরনের হওয়া উচিত, বা আর্গুমেন্ট গুলা কিভাবে কোশ্চেনের মধ্যে বিল্ড আপ করা উচিত। আচ্ছা, ধন্যবাদ আতিক স্যারকে। আসলে সবার যুদ্ধে অংশগ্রহণ করতে হয় না, এর আগেই যুদ্ধে জয় চলে আসে আলহামদুলিল্লাহ। তো যদিও যুদ্ধের প্রস্তুতি কিছুটা নিয়েছিলাম, আর প্রথমে যে বিষয় হলো যে আতিক স্যারের প্রশ্ন হলো তোমাদের পক্ষ থেকে যে কিভাবে লেখার মান বৃদ্ধি করা যায়। লেখার মান আসলে বাংলা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যদি বাংলা পরীক্ষায় এ+ আনতে চাও, তাহলে প্রথমে যে বিষয় আমি মনে করি যে সৃজনশীল লেখার ক্ষেত্রে কিছু শব্দ বা কিছু বাক্য পরিহার করা উচিত, যেটা গড়পড়তা কিছু স্টুডেন্ট দেখবা লিখে থাকে, বা তোমরা হয়তো অনেকে স্কুল লাইফে বা কলেজ লাইফে সৃজনশীল লেখার ক্ষেত্রে তোমরা লিখেছো, যেমন অনেক গুরুত্বপূর্ণ, অপরিসীম গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা আমাদের দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আমাদের সমাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এই ধরনের বাক্য অবশ্যই পরিহার করবে। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো যে বানান নির্ভুল থাকতে হবে। ঠিক আছে, একটা বানান তোমার মনে হচ্ছে যে এটা তুমি কনফিউশন আছো, সঠিক কি ভুল হবে এই ধরনের কনফিউশন আছে, সেই বানানটা একটু এড়িয়ে যাওয়া, সেখানে যতটা সম্ভব নির্ভেজাল শুদ্ধ বানানে লেখাটা শেষ করা। দ্বিতীয় যে বিষয় হলো প্রশ্নটা ভালো করে পড়া। আমি তো আসলে স্টুডেন্টদের যদি আমরা এই বিষয়ে পরামর্শ দিই যে কিভাবে ভালো লেখা যায় বা কিছু, সেটা আসলে কতটা যৌক্তিক হবে আমি জানি না, কারণ বাংলাদেশে যারা খাতা দেখে, যে শিক্ষকরা খাতা দেখে, আলহামদুলিল্লাহ তাদের সম্পর্কে তো লাজবাব। তো তারা আসলে খাতার পেজ দেখে, আলটিমেটলি দিন শেষে খাতা কত পেজ লিখেছে কে এটা দেখে। তো সেখানে তোমাকে যে আমি যতই বলি না কেন তুমি এই 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 রুলস ফলো করবা, এই কাঠামোতে লিখবা, সেটা খুবই স্ট্যান্ডার্ড হবে, বাট ওইটা আসলে টিচার নিজেও বুঝবে না যে এটা আসলে একটা লেখার স্ট্যান্ডার্ড। এটা বাস্তব কথা। এটা আমি শিক্ষকদের প্রতি কোনো মানে অবহেলা করছি না, তাদের ছোট করছি না, কারণ আসলে খাতাটা ওনারাই দেখে না, ওনারা ওনার ব্যাচে কোনো স্টুডেন্টকে দিয়ে দেখায়, অথবা ওনার ক্লাস 8-এ পড়া ছেলেকে দিয়ে দেখায়, এগুলো সাধারণত হয়। তো সেই জায়গা থেকে আমি যেটা বলি যে কিন্তু তোমার লেখা উচিত, ভালো লেখা উচিত, সেখান থেকে অবশ্যই বানান খেয়াল এবং প্রশ্নটা ভালো করে পড়বা। যে যেমন আমি যদি একটা উদাহরণ দিই, ধরো তোমাকে বলা হয়েছে যে সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করার জন্য সৃজনশীল, ধরো একটা আসছে যে অপরিচিতা গল্পে কোন একটা চরিত্রের সাথে উদ্দীপকের চরিত্রের সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করো। এক্ষেত্রে যে বিষয়টা হয়, গড়পড়তা ভাবে আমরা ইন্টারমিডিয়েটে যেটা লিখি যে সব জায়গায় ব্যাখ্যা করি। দেখো, সাদৃশ্য বৈসাদৃশ্য একটা পার্ট, বিশ্লেষণ আরেকটা পার্ট, নির্যাস লেখা আরেকটা পার্ট, কিন্তু আমরা যেখানে ভুলটা করি সেটা হলো আমরা সব জায়গায় ব্যাখ্যা লিখি যে সুতরাং এটা গুরুত্বপূর্ণ, এইভাবে আমাদের করতে হবে। আমি জানি না, মিফ তো অনেক মেধাবী, তুমি অনেক মেধাবী, তোমাদের সামনে আলোচনা করাটা কতটা যৌক্তিক হচ্ছে যদি আমি এইচএসসি পরীক্ষায় দেই না, ঠিক আছে, কিন্তু যেহেতু আমি অনার্সে বাংলা নিয়ে পড়ছি, সুতরাং বাংলা কিভাবে লিখতে হয়, বাংলা লেখার গঠনটা কি রকম হওয়া উচিত, সেটা আলহামদুলিল্লাহ কিছুটা হয়তো জানার সৌভাগ্য হয়েছে। সেখান থেকে বলছি যে লেখার ক্ষেত্রে অবশ্যই প্রশ্নটা আগে ভালো করে পড়বা, যে কি টিচার আসলে কি চাচ্ছে, প্রশ্নে কি চাচ্ছে, সে কি ব্যাখ্যা চাচ্ছে, সে কি বিশ্লেষণ চাচ্ছে, নাকি সে সাদৃশ্য বৈসাদৃশ্য চাচ্ছে। যদি সাদৃশ্য বৈসাদৃশ্য চায়, আমি সবসময় বলি যেটা তোমাদের যখন আমি একাডেমিক ব্যাচে ক্লাস নিয়েছি, ধরো অপরিচিতা থেকে এসেছে বা বিলাসী থেকে এসেছে, কিংবা আমি যদি বলি আমার পথ থেকে এসেছে, সবার প্রথমে তুমি উদ্দীপকটা পড়ে সেটার একটা ওয়ান ওয়ার্ডে একটা
এটা বিশ্লেষণ করবা যে আসলে কি টপিকে, কোন টপিকে। ধরো অপরিচিত থেকে আসলে আমরা একদম কমন কিছু টপিক দেখতে পারি, যৌতুক প্রথা, নারী শিক্ষা, পুরুষতান্ত্রিকতা, তারপর সমাজে যে নারীদের অবমাননা, এই বিষয়গুলো একদম মানে অনলাইনে আমরা ব্যাখ্যা করতে পারি। তুমি যে কাজটা করতে পারো এখন, যে ওই টপিকের উপর কোনো একটা লাইন সিলেক্ট করে ফেলা গল্প থেকে, যখন সাদৃশ্য বৈসাদৃশ্য আসবে আমি যেন এটা ওই উল্লেখ করে দিতে পারি যে আমরা পাঠ্য বইয়ে এরকম দেখতে পাই, সুতরাং উদ্দীপকের সাথে এই জায়গাটা আমরা সাদৃশ্য দেখতে পাই। তোমাকে ওটা সরাসরি দেখায় দিতে হবে যে এখানে সাদৃশ্য আছে, এই জায়গায় বৈসাদৃশ্য আছে। এইভাবে ভালো আসলে লেখা যায়। কিন্তু আসলে শিক্ষকরা আলটিমেটলি দিন শেষে কতটুকু খাতা দেখে, এটা তো আতিক ভাই বলতে পারবে, মিফতা বলতে পারবে। খাতা আসলে শিক্ষকরা ওনারা খুব একটা দেখে না। সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই এটা এনশিওর করবা একদম সবার জন্য যে তুমি সবগুলো সৃজনশীল লিখতে পারছো এবং যথেষ্ট পরিমাণে লিখছো। তাহলে আলহামদুলিল্লাহ সৃজনশীল ভালো করা যায়। এবং প্রথম যে বিষয়, প্রথম 2-3টা সৃজনশীল ভালো করে লেখার চেষ্টা করবে। ক এবং খ নাম্বার যেন সম্পূর্ণ নির্ভুল থাকে, কারণ ফার্স্ট ইমপ্রেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি কতে ভুল করো, টিচার ধরে নিবে তুমি খ ভুল করেছো। সে দেখবেও না তুমি সেটা কোরআন থেকে নিয়েছো নাকি বেদ বাক্য লিখেছো, সে ধরে নিবে তুমি খ ভুল করেছো। সুতরাং ক এবং খ যেন নির্ভুল থাকে, এবং গ এবং ঘ উত্তর করাটা যেন সুন্দর হয়, লেখাটা যেন একটু সুন্দর হয়, গুছিয়ে যেন লেখা যায়। হাতের লেখা ফ্যাক্ট না, বাট বানানটা যেন নির্ভুল থাকে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি দেখছি কমেন্ট। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ আল মাহফুজ স্যারকে। এবং তার কথা যে সারমর্মটা, লেখাটা হবে খুবই প্রিসাইজড অ্যান্ড কারেক্ট। এবং গ ঘ লেখার ক্ষেত্রে মানে তথ্য তো অনেক থাকে, তাই না? লেখাটার সাইজটাও একটু বড় থাকে, তো সেখানে চেষ্টা করবা সবসময় যাতে তুমি প্রত্যেকটা যে আর্গুমেন্ট দিচ্ছ প্রত্যেকটা আলাদা প্যারাতে রাখা, এবং যাতে বোঝা যায় যে এই অংশটাতে তুমি এই বলছো, এই অংশটাতে এই বলছো, এইভাবে যাতে ক্লিয়ার করা যায়। আচ্ছা, আবার আমরা মিফতার কাছে আসি। তো আমরা তো দেখি যে এইচএসসি পরীক্ষা আমি দিচ্ছি, বাংলা পরীক্ষা শুরু হয়ে গেছে, আমি লিখছি লিখছি লিখছি, হঠাৎ আমি পরীক্ষা চলা অবস্থায় আবিষ্কার করলাম আমি কোনো ম্যাসিভ একটা ভুল করে ফেলেছি। যেমন প্রথমে গিয়েই রোল নম্বর ভুল করে ফেলেছি, মানে ওএমআর ফিল আপ করা, রেজিস্ট্রেশন নম্বর ভুল করে ফেলেছি, সেট কোড ফিল আপ করতে মনে নাই বা ভুল করে ফেলছি। বা দেখা যাচ্ছে আমি পরীক্ষায় লিখছি লিখছি লিখছি, হঠাৎ মনে পড়লো যে আমি সৃজনশীলের প্রথম যেটা আনসার করছি সেটার খ নম্বর আমি পুরো ভুল লিখছি। তো তখন আমাদের মানে ইনস্ট্যান্ট প্রচুর প্রেশার চলে আসে মাথার মধ্যে। তো মানে তখন দেখা যাচ্ছে গা ঘেমে যাচ্ছে, মাথা ফাংশন করতেছে না, হাত কাঁপতেছে, মানে এই সিচুয়েশনটা অনেক ক্ষেত্রেই পরীক্ষার হলে হ্যান্ডেল করা টাফ হয়ে যায়। তো তোমার কাছে কি মনে হয় যে এমন সিচুয়েশন, যদি আমরা অবশ্যই প্রত্যাশা করবো না একজন শিক্ষার্থী এই সিচুয়েশনে পড়ুক, যদি পড়ে যায় মানে সেই সেই সিচুয়েশন থেকে উঠে আসার আসলে এই প্রসেসটা কি? প্রথমে যদি বলতে চাই যে ওএমআর শিটে কিংবা প্রশ্নে কোনো ভুল হলে আমরা ইমিডিয়েট যিনি টিচার দায়িত্বে থাকবেন ওনাকে জানাবো। আমার যদি সেট কোড ভুল হয়, রেজিস্ট্রেশন লিখতে ভুল হয়, বা এ ধরনের কোনো কিছু, মানে আমার পরিচয় সংক্রান্ত যে খাতার প্রথম দিকে, তাহলে ইমিডিয়েট স্যারকে জানালে ওনারা কিন্তু যথেষ্ট হেল্পফুল। যদি বাই চান্স উনি বকা দেয়, বকা দিতেও পারে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ওনারা ঠিক করে দিবে। বকা দিলেও প্যানিক হওয়া যাবে না, উনি কিন্তু ঠিক করে দেয় শেষ পর্যন্ত। আর আর যেটা হচ্ছে, দেখা যায় আমরা লেখার পর আবিষ্কার করছি সৃজনশীলের ক বা খ ভুল করে ফেলেছি, যদি জায়গা থাকে কেটে আমরা ছোট করে পাশে উত্তরটা লিখবো। আর যদি একেবারে জায়গা না থাকে, তাহলে ওই পার্টিকুলার প্রশ্নটা শেষের দিকে, যে 1 নম্বর প্রশ্নের খ নং এর উত্তর, যেহেতু জায়গা নেই কিছু তো করার নেই, লিখতে তো হবে, লাস্টে এসে লিখে ফেললেই হবে। এটা নিয়ে প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আর একেবারে যখন দেখলাম যে ভুল করেছি, ভুল দেখিয়ে সঙ্গে সঙ্গে কলম দিয়ে ঠাস ঠাস করে কেটে দিলাম, এটা করা যাবে না। হতে আচ্ছা, পারে। এখানে আরেকটা বিষয় কি, এখানে আমি যদি একটু অ্যাড করি, না তুমি উত্তর দাও, আমি তোমার কাছে প্রশ্ন করছি। ধরো এরকম এরকম যদি হয় কখনো, ধরো আমরা অনেক সময় ঘাবড়ে যে এরকম করি যে খাতা কাটার ধরন আছে, আমি আমি যদি ভুল না করে থাকি একটু, যে আমরা অনেকে এরকম হিবিজিবি হিবিজিবি করে একদম কাটতে থাকি, এটা করবে নাকি শিক্ষার্থীরা শুধু একটা টান দিয়ে যেন টিচার সরাসরি স্পষ্টভাবে দেখতে পায় যে আসলে এটা কাটা হয়েছে? এবং সেখানে ক্লিক করে দিবে নাকি যে প্রশ্ন উত্তর অন্য জায়গায় আছে নাকি? না, একজন টিচার কিন্তু খাতা দেখার সময় শেষ পর্যন্ত যায়, তো সুতরাং শেষে প্রশ্ন লিখলেও উনি পাবেন যে অ্যান্সারটা এখানে আছে। আর কাটার ক্ষেত্রে এক টানে কেটে দেওয়াটাই বেটার। একদম হিজিবিজি করে কেটে খাতার সৌন্দর্য নষ্ট করার কোনো প্রশ্ন আসে না এখানে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ মিতাকে। আসলে এই পরীক্ষার হলে আমরা এই সিচুয়েশনে পড়ি, যেটা আমি দেখেছি আমাদের অনেক বন্ধু যারা আমাদের সাথে এসএসসি পরীক্ষা দিয়েছে তারা পড়েছে, এবং অনেক শিক্ষার্থী ধরনের অভিযোগ করেছে যে পরীক্ষার হলে এমন সিচুয়েশনে পড়তে হয়েছে। তো প্রথমে তোমরা যখন পরীক্ষার হলে খাতাটা পাবে, তোমরা ওএমআর যখন ফিল আপ করবে, যে তোমার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, সেট কোড, বিষয় কোড, এগুলো একটু সাবধানে করবে যাতে হচ্ছে ভুল না হয়। কারণ প্রথম দিকে কোনো ভুল টুল করে ফেললে পরে দেখা যাচ্ছে যে একটু প্রেসারে পড়ে যেতে হয়, বা একটু মাথার মধ্যে উল্টা টেনশন চলে আসে। যেমন আমরা দেখি না, যে ধরো যে তুমি ক্রিকেট খেলতে গেছো, প্রথম বলটা এসে তোমার মাথায় লাগছে, তো আমরা কি পরে সহজ বল হইলেও আমরা খেলতে একটু ভয় পেয়ে যাই। তো এই যে
আমরা যদি প্রথমে গিয়ে ওএমআর ভুল করে ফেলি বা এমন কোনো ভুল করে ফেলি, তাহলে প্রথম বলটা মাথায় লাগার মতো সিচুয়েশন হয়ে যায়। তো এটা তোমরা অবশ্যই সাবধান থেকো যে প্রথমে দেখে নিও, তোমাকে খাতা দিচ্ছে, তুমি খাতাটা দেখবা সুন্দর করে যে কোনো পেজ ছেঁড়া কাটা আছে কিনা, বা আমার ওএমআর পূরণটা ঠিক আছে নাকি, এগুলো একটু ঠিক করে নিবা। তারপর কোশ্চেন পাওয়ার কথা পরেও যে বিষয়টা হলো, মিথ্যা যেটা বললো যে কোশ্চেন পুরোটা পড়ে নেওয়া, যে এখানে কি কি আসছে তার মধ্যে থেকে যেগুলো আমি সহজে পারবো উত্তর করতে, সেগুলো আগে লেখা, এই বিষয়গুলো অবশ্যই মেনটেন করতে হবে। আচ্ছা সাগর, আচ্ছা এক মিনিট, আব্দুল আমি মাহবুব স্যার আপনার কিছু বলতে চাই। আরেকটা প্রশ্ন আমি মিফতার কাছে করবো, কারণ আমার মনে হয় মিফতার কথা অনেকে একটু বেশি শুনতে চাচ্ছে। মিফতা আরেকটু লম্বা করে উত্তর দিও, ঠিক আছে? এটা তোমার কাছে আমার অনুরোধ। প্রথম যে বিষয় সেটা হলো যে মিফতা, এরকম হয় না যে ধরো আমরা অনেক সময়, আমার মনে হয় যে প্রশ্ন কমন পড়লেই আমাদের উত্তর করতে একটু বেশি সময় নিয়ে ফেলি আমরা, এরকম হয় কিনা? যে ধরো একটা সৃজনশীল আমার খুব কমন পড়ছে, আমি এটা ক খ গ ঘ সবগুলো খুব ভালো পারি, সেখানে আমরা লিখতে সময় নিয়ে ফেলি, বা আমার মনে হয় যে এটা আরো ভালো লিখি, আরো লিখি, মানে খুব লিখতে মন চায়, আবার যেটা পারি না সেটা যত দ্রুত শেষ করা যায়। তো একটা অসামঞ্জস্যতা দেখা যায় কিনা উত্তরের ক্ষেত্রে? ধরো আমি প্রথম সৃজনশীল লিখলাম 10 পৃষ্ঠা, এবং আমি সর্বশেষ সৃজনশীল লিখছি 3 পৃষ্ঠা। এইরকম অসামঞ্জস্যতা আসলে নাম্বারের ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, এবং এই ক্ষেত্রে স্টুডেন্টদের আসলে একটা যে অ্যাভারেজ ভাবে লেখা, সেটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সব সৃজনশীল, সেটা আমি পারি বা না পারি, সেটা যেন একটা সমান তালে লিখতে পারি, হয়তো সেটা সবগুলোই 7 পৃষ্ঠা বা 8 পৃষ্ঠা, বা সবগুলোই 5 পৃষ্ঠা। এই বিষয়ে যদি একটু বলতে, বা তোমার কমন পড়লে কিভাবে করতে, আর কমন না পড়লে কি করতে, এটা আমার মনে হয় একটু দরকার। আমি যেটা বললাম যে কমন মানে প্রশ্ন দেখার পর যেগুলো সবচেয়ে ভালো পারি সেগুলো আগে লিখতে, কিন্তু আমি কিন্তু নিজে এটা ফলো করতাম না। কারণ আমি করতাম কি, সবচেয়ে যেগুলো ভালো পারতাম, যে অপরিচিতা অপরিচিতা থেকে কিংবা বিলাসী থেকে যে প্রশ্নটা আসতো, আমি ওটা হাতে রেখে দিতাম। কারণ আমি জানতাম যে আমি সহপাঠের অনেক হিউজ সিলেবাস, আমার সব কনসেপ্ট ক্লিয়ার নাও হতে পারে। আমি প্রথমে সহপাঠ অংশ থেকে অ্যান্সার শুরু করতাম, যে সহপাঠটা হয়ে গেলে আমার লাস্টে হাত দ্রুত চলবে, কমন প্রশ্নগুলো আমাকে ভাবতে হবে না, মানে আমার তো লেখার হাতটা আছে, মাসেল মেমোরি আছে, আমি একদম লিখতে পারবো। তো আমি এই জন্য সে সবচেয়ে কমন প্রশ্ন দুটো কিন্তু রেখে দিতাম হাতে, যে এই দুটো হচ্ছে আমার 6 নাম্বার এবং 7 নাম্বার প্রশ্ন। আমি এই স্ট্র্যাটেজিটা ফলো কারণ করতাম। অনেক সময় দেখা যায় আমরা যেটা সবচেয়ে পারি ওটা লিখতে অনেক বেশি টাইম নিয়ে নিই, হ্যাঁ, এরকম। আমি এই টেকনিকটা ফলো করতাম, যদি আমি বললাম যে সবাইকে কমনটা লিখতে, বাট আমি ব্যক্তিগতভাবে এই ইয়েটা তার মানে করতাম। তুমি বলতে চাচ্ছ যে সবাই যেন একটা এভারেজে লিখে, কখনো যেটা বেশি পারে ওটা অনেক বেশি লেখা এরকম না, আবার যেটা কম পারে সেটা একেবারে কম লেখা এরকম যেন না। আর মানে একটা শিক্ষক বুঝতে টেকনিক, পারে যে একটা স্টুডেন্ট না সব জায়গায় ওর সমান দক্ষ। আরেকটা টেকনিক, প্রথম প্রশ্ন এবং শেষ প্রশ্নটা যেন ভালো হয়, আচ্ছা, শুরুরটা এবং শেষটা। মাঝখানে যদি দুই একটা না পারা প্রশ্ন থাকে বা কম পারি, সেটা ঢুকিয়ে দেওয়া যাবে, বাট শুরুরটা এবং শেষটা যেন যেন সবচেয়ে সবচেয়ে ভালো হয়, এই জিনিসটা মাথায় রাখা। তো অসংখ্য ধন্যবাদ নিতাকে। আচ্ছা, একটা যে কমন কোশ্চেন থাকে শিক্ষার্থীদের, অনেকে এটা লজ্জায় করতে চায় না, সেটা হচ্ছে যে ভাইয়া বা আপু কয় পেজ লিখবো, মানে সৃজনশীল কয় পেজ আনসার করবো। এটা হচ্ছে একদমই মানে যে কোনো স্টুডেন্টের প্রথম কোশ্চেন থাকে, বাট এই কোশ্চেনটা অনেকেই রহমত স্যার 10 পৃষ্ঠা করে লিখে বইটা আসতে দিচ্ছে। অনেকেই হচ্ছে আহ মানে হচ্ছে কোশ্চেন করতে চায় না। তো মিসা, তোমার কাছে কি মনে হয় যে আসলে কয় পেজ করে সৃজনশীল লেখা উচিত? আমার হাতের লেখার যে স্ট্যান্ডার্ডটা ছিল, আমার লেখা খুব বড়ও না আবার খুব ছোটও না, মাঝারি। তো আমি সেই আমার হাতের লেখা নিয়ে নাম্বারটা 1.5 পেজ এবং 2 পেজের বেশি যেতাম না, কারণ আমার মাথায় থাকতো আমাকে 7টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। একটা খুব ভালো পারি বলে লিখেই গেলাম, এই জিনিসটা কখনোই করা যাবে না। এই 1.5 পেজ 2 পেজের মধ্যে সবগুলো পার্ট অ্যান্সার করা ট্রাই করতাম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি একটু অ্যাড করি। ধরো এটা খুবই স্ট্যান্ডার্ড, মিথ্যা যেটা বললো, নাম্বারের জন্য 1.5 পেজ এবং নাম্বার জন্য 2 পেজ। বাট এখানে একটা বিষয় হয়, তোমরা অনেকে যেটা করো যে নাম্বার যেখানে শেষ হয়েছে একটা পৃষ্ঠার অর্ধেক অংশে, যদি আমি বলি যে একটা পৃষ্ঠা যেখানে শেষ করবা, ধরো তুমি চাইলে ওই পৃষ্ঠার শেষাংশে নাম্বার শেষ হওয়ার পর আরো 3-4 লাইন লিখতে পারবা নাম্বারের পরবর্তী প্রশ্নে, কিন্তু সেটা না করা। ঠিক আছে, তোমার যেখানে নাম্বার শেষ হয়েছে সেখানে শেষ করো, পরবর্তী পৃষ্ঠায় যা নতুন প্রশ্নের উত্তর শুরু করা। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আবার হতে করো না। ঠিক আছে, নাম্বার 1 লাইনে লিখে পুরো একটা পৃষ্ঠা বাদ দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ মাহফুজ ভাইকে। আচ্ছা, এরপর আসি হচ্ছে আমাদের ইংরেজি মেন্টর সাগরের কাছে। সাগর, বাংলার পরে তো মানে ইংলিশ পরীক্ষা আসবে, এবং ইংলিশ তো একটু ডিফারেন্ট, মানে সৃজনশীল সেখানে নাই, একটু অন্য ধাঁচে লিখতে হয়। তো ইংরেজি পরীক্ষার জন্য তোমার স্পেসিফিক যদি কোনো পরামর্শ থাকে, যে আমরা দেখি না যে ইংলিশের রিটেন একটা বড় পার্ট থাকে, যে প্যারাগ্রাফ লিখতে হয়, তারপর হচ্ছে আরো অনেকগুলো আইটেম, 4টা রিটেন আইটেম থাকে 40 মার্কের, আবার আমাদের একটা প্যাসেজের সামারি লিখতে হয়, সেখানেও 10 মার্ক। তার মানে 50 মার্কই হচ্ছে আমাদের রিটেনের, এখানেও একটা বড় অংশ, এবং বাকি যে 50 মার্ক আছে সেগুলো হচ্ছে এমসিকিউ, তারপর হচ্ছে কোশ্চেন আনসারিং, ফ্লো চার্ট, এগুলো থেকে বাকি কোশ্চেন গুলো হয়, বা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট, এগুলো থেকে। তো সাগর, ইংলিশ পরীক্ষার ক্ষেত্রে আমি যদি তোমার কাছে জিজ্ঞাসা করি যে একজন শিক্ষার্থী
আহ, ইংলিশ পরীক্ষাটা আসলে কিভাবে মেনটেন করবে, বা ইংলিশ পরীক্ষার আগে যে সময়টুকু পাবে, যে ছুটিটুকু পাবে, সেই টাইমটুকু কিভাবে মেনটেন করবে, এবং পরীক্ষার হলটা মানে ইংলিশে আমি মনে করি যে বাংলা ইংলিশে একটু কম লেখা, বাংলা বা অন্য সাবজেক্টে একটু কম লেখা লাগে। তো এইখানে টাইম ম্যানেজমেন্ট, ইংলিশ পরীক্ষার আগের ছুটিটা সেটা কিভাবে কাজে লাগাবে। তো সার্বিক ইংরেজি পরীক্ষা নিয়ে তোমার একটা যদি পরামর্শ থাকতো। আচ্ছা, ইংরেজির ক্ষেত্রে তোমরা ফার্স্ট পেপারের কথাটা যদি একটু আগে বলি, দেখবা তোমাদের রিঅ্যারেঞ্জ, উইথ ক্লু, উইদাউট ক্লু, ফ্লো চার্ট এবং যে 7টা এমসিকিউ থাকে, ঠিক আছে, এখানে যে 37 মার্কস, এটা যেন তোমার পকেটে থাকে। ঠিক আছে, যে উইথআউট ক্লু, উইথ ক্লু, উইদাউট ক্লু, রিঅ্যারেঞ্জ, এখানে 25, ফ্লো চার্টের 5, আর হচ্ছে তোমাদের এমসিকিউতে যে মার্কসটা থাকে, এটা যেন ফুল তোমার পকেটে থাকে। এটা তোমার এ প্লাস ক্যারি করার ক্ষেত্রে খুবই গুড, ভাইটাল একটা পয়েন্ট। কারণ এখানে যদি তুমি সঠিকটা লিখতে পারো, মার্কস কাটার কিন্তু ওয়ে নাই, তাই না? কারণ যে এই মার্কসটা, ঠিক আছে, এই যে 37-40 মার্কসটা, এই মার্কসটা তোমার পকেটে আগে এনশিওর করবা। এই জন্য যে পরীক্ষার মাঝে যে গ্যাপটা আছে, এই গ্যাপটাতে অন্য রিটেন প্র্যাকটিস না করে তুমি চেষ্টা করবে এইগুলা প্র্যাকটিস করার সর্বপ্রথম। কোন দুটা জিনিস? উইথ ক্লু, উইদাউট ক্লুজ, রিঅ্যারেঞ্জ, ফ্লো চার্ট এবং যে এমসিকিউটা থাকে ফার্স্ট পেপারে, ঠিক আছে, এই মার্কসটা ইনশিওর করবা। দেন রিটেনের ক্ষেত্রে যে বিষয়টা ফলো করবা, যে আমরা তো তোমাদের রিটেন ক্লাস নেওয়া হয়েছে, ওই রিটেনের যে প্যারাগ্রাফ লেখার যে স্টাইলটা, বা লেটার লেখার যে স্টাইলটা, গ্রাফ চার্ট লেখার যে স্টাইলটা, সঠিকভাবে যদি ফলো করে তুমি লিখে আসতে পারো, ইংলিশে কিন্তু খুব ভালো মার্কস পাওয়া যায়। ঠিক আছে, দেখো বাংলাতে কিন্তু সৃজন অনেক সময় দেখা যায় সৃজনশীলে 10-এ 10 নাই নাই পাইতে পারো। ঠিক আছে, যে এমসিকিউ বাদে আসলে 10-এ 10 পাওয়া মানে খুব পসিবল না। বাট ইংরেজির ক্ষেত্রে এই যে উইথ ক্লু, উইদাউট ক্লু, রিয়ারেন্স, এমসিকিউ, এইগুলা যদি তুমি সঠিকভাবে অ্যান্সার করতে পারো, খুবই ভালো একটা পয়েন্ট পাবা এবং এ প্লাস পাওয়ার জন্য এটা খুবই কার্যকরী। তাই ছুটির ভিতরে এই কয়েকটা জিনিস বেশি করে প্র্যাকটিস করবা। আর রিটেন লেখার ক্ষেত্রে যে তোমাদের যে ইনফর্মাল বা ফর্মাল যে রাইটিং গুলো আছে, তো এইগুলার জাস্ট নিয়মগুলা পরীক্ষার আগে দেখে যাবা। ঠিক আছে, মানে খাতায় লিখে তোমার সময় ওয়েস্ট করার এখন কোনো দরকার নাই। যে প্যারা করে কয়টা প্যারা লিখবা, একটা লেটারের ক্ষেত্রে বাম সাইডে কি লিখতে হয়, ডান সাইডে কি লিখতে হয়, এই জিনিসগুলো জাস্ট নিয়মগুলা দেখে যাবা। খাতায় লিখে সময় নষ্ট করার দরকার নাই। তুমি প্র্যাকটিস করবা জাস্ট ওইগুলা যেগুলো আমি তোমাকে পকেটে আগে রাখতে বলছি। ঠিক আছে, আর সেকেন্ড পেপারের ক্ষেত্রে তোমাদের যে গ্রামার আইটেমটা, এগুলার তো তোমাদের 60 মার্কস থাকে গ্রামারে, তো চেষ্টা করবা 60-এর ভিতর যেন তোমার 55+ থাকে। ঠিক আছে, তাহলে তোমরা বোর্ড স্ট্যান্ড করা বা বোর্ডে ভালো একটা টপ রেজাল্ট করার জন্য খুব ভাইটাল একটা বিষয়। ঠিক আছে, আর যদি 55 নাও থাকে, চেষ্টা করবা যেন তোমার 50-এর ভিতর অ্যাটলিস্ট থাকে, তাহলে তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায়ে দেখা যায় যে 160 বা A+5 পেয়ে যেতে পারো। ঠিক আছে, আর হচ্ছে রিটেনের ক্ষেত্রে তোমাদের গ্রাফ চার্ট রয়েছে, আর সামারিটা রয়েছে। তো এগুলা করার, লাইক সামারি লেখার ক্ষেত্রে যেটা করবা, যে আসলে খাতা ভরে কখনো লিখতে যাবে না, এটা কিন্তু খুবই অড দেখায় এবং টিচাররা সবচেয়ে বেশি রাগান্বিত হয় যখন তুমি সামারিটা লেখো খাতা ভরে, আর যদি সামারিটা তুমি একদম হুবহু লাইন তুলে দাও, খুবই কিন্তু টিচাররা এটা আসলে ডিসঅ্যাপয়েন্টেড হয়। তো চেষ্টা করবা যে সামারি লেখার ক্ষেত্রে যে সিনোনিমাস ওয়ার্ড ব্যবহার করা। তুমি আসলে কোনো কিছু পাচ্ছ না, বা ওই যে একটা প্যাসেজ দিছে, প্যাসেজের বাইরে তুমি লিখতে পারতেছো না, তুমি চেষ্টা করবা হুবহু লাইনটা না তুলে ওই লাইনের যে ওয়ার্ডগুলো পারো সেগুলো সিনোনিমাস ওয়ার্ড ব্যবহার করা। ঠিক আছে, এবং সামারি লেখার ক্ষেত্রে চেষ্টা করবা যে একদম প্রথম লাইনে আসলে ওই পুরো প্যাসেজের কি চাইছে প্রথম লাইনে যেন তুমি ইনক্লুড করে দিতে পারো। তাহলে টিচারের ফার্স্ট এক্সপ্রেশনটা যেন এইটা তৈরি হয় যে সে প্রথম লাইনেই পুরো প্যাসেজের সামারিটা করে দিতে পারছে, দেন তুমি ইলাবোরেট করো। ঠিক আছে, লাইক প্যারাগ্রাফে লেখার মতো। তো এই বিষয়টা থাকবে তোমাদের সামারি লেখার ক্ষেত্রে। আর কমপ্লিটিং স্টোরি তো তোমরা চেষ্টা করবা যেগুলো হচ্ছে গতানুগতিক, যে ইতিহাস কেন্দ্রিক বা গল্প কেন্দ্রিক যেগুলা, ওইগুলো তো মুখস্থ টাইপেরই। ঠিক আছে, আর যেগুলা তোমাদের একটু বানাই লিখতে হবে, যেটা লাইক ধরো যে একটা তোমার হচ্ছে একটা আনসিন কমপ্লিটিং স্টোরি দিল তোমাকে, যেটা আসলে কোনো গল্প আমরা পড়ি নাই। ঠিক আছে, তো এইগুলার ক্ষেত্রে চেষ্টা করবা একটা রিলেভেন্ট গল্প বানাইতে, এবং বানানোর পরে ওই রিলেভেন্ট একটা হেডলাইন কিন্তু অবশ্যই দিতে হবে। আসলে লাইক অনেস্টি অফ দ্য বয় হইতে পারে কিন্তু। তো এই হেডলাইনটা যে যখন দিবা, হেডলাইন দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা যে ওখানে কিন্তু কোনো সাবজেক্ট ইউজ করা যাবে না। ঠিক আছে, তো চেষ্টা করবা এই কমপ্লিটিং স্টোরি যখন আনসিন গুলো আসবে, রিলেভেন্ট লিখে শেষ করা, মানে প্যানিক হওয়া যাবে না যে তুমি এই এই গল্প তো কখনো পড়ো নাই, তুমি জানবা কি হবে। আসলে তুমি যেহেতু পড়ো নাই, তার মানে মনে করবা পৃথিবীর কেউ পড়ে নাই। বুঝতে পারছো তো আশা করি। তো তখন ওই আনসিন কমপ্লিটিং স্টোরিটা চেষ্টা করবা তোমার মন মতো একটা রিলেভেন্ট গল্প বানাই দিতে। এটা হচ্ছে তোমার রিটেনের ক্ষেত্রে কাজে লাগবে আশা করে। আর ইংরেজির ক্ষেত্রে তোমার যে প্র্যাকটিস গুলো করে যাবা, বোর্ড প্রশ্নগুলো একটু দেখে যাবা। আর চেষ্টা করবা তুমি যেই বোর্ডে আছো, লাইক তুমি যদি রাজশাহী বোর্ডে থাকো, তাহলে চেষ্টা করবা রাজশাহীর যে স্বনামধন্য কলেজগুলা, ওই কলেজগুলোর প্রশ্ন সলভ করতে, বা ঢাকা বোর্ডে থাকলে ঢাকা বোর্ডে যে স্বনামধন্য কলেজগুলা, আগের রাতে ওইগুলো সলভ করতে। কারণ তুমি আগের রাতে তো সবকিছু সলভ করতে পারবা না, খুব স্বাভাবিক। তাই তোমার নিজের বোর্ডের যে কোশ্চেন গুলো, ওইগুলো সলভ করার চেষ্টা করবা। আশা করি বুঝতে পেরেছো। অসংখ্য ধন্যবাদ সাগরকে। আচ্ছা, সাগর, আরো কিছু বিষয় থাকে, ইংরেজি পরীক্ষা একটু আমাদের কাছে ভয়ের না, আমরা যারা মানবিকের শিক্ষার্থী আছি।
তো ধরো আমি কোশ্চেন হাতে পেয়েছি, ইংরেজি কোশ্চেন, এবং দেখছি আমার চোখের সামনে ফেল হয়ে যাবে, মানে আর কোনো ওয়ে নাই। হ্যাঁ, মানে এই কোশ্চেনটা দেখছি ইংরেজিতে অনেক সময় কমন না থাকলে কিভাবে লিখবো, এটা হচ্ছে কোশ্চেন। মানে আমি দেখতেছি যে আমার মানে পাশ করারই কোনো ওয়ে নাই, ভালো রেজাল্ট তো মানে অনেক দূরের কথা। তো এমন সিচুয়েশনে যদি আমরা পড়ি, তো ইংরেজিতে কিভাবে আসলে মানে চিন্তা ভাবনা করে উত্তর করা যায় কিনা, বা একটু হচ্ছে নিজের মেমোরিটাকে রিফ্রেশ করে করে উত্তর করা যায় কিনা, এগুলো নিয়ে যদি কিছু বলতে। প্রথম কথা হচ্ছে তোমাকে কোশ্চেনে এমন কিছু দিবে না যেটা তুমি জানো না। এটা হচ্ছে আমার প্রথম কথা, তাই প্যানিক হওয়া যাবে না। মানে তুমি সবকিছুই জানো, বাস তোমার তোমার বিষয়টা হচ্ছে কি তুমি আসলে ফ্রি হ্যান্ডে লিখতে পারতেছো না। লাইক ধরো আমার সময় যেটা আসছিল, তোমার মেবি প্যাট্রিয়টিজম আসছিল, মানে কি দেশপ্রেম। এই দেশপ্রেম সম্পর্কে আমি কোনোদিনও প্যারাগ্রাফ পড়ি নাই, বাট আমি তো জানি আসলে দেশপ্রেমটা কি, তাই না? এটা তো আমার নলেজের বাইরে না। তাই চেষ্টা করবো ওইটা তুমি বাংলায় যেটা মনে করতেছো ওইটাকে ইংলিশে ট্রান্সলেট করে লিখে দিবা খুব সিম্পল ওয়েতে। মানে প্রথম কথা এই যে তোমরা যে বলতেছো যে কমন না পড়লে কি করবো, আসলে তোমার কমন পড়বে। তুমি জানো না এমন কোনো কিছু কখনোই দিবে না। ঠিক আছে, এইটা আগে তোমার মেন্টালিটি বা তোমার মাথায় এটা গেঁথে নাও যে তুমি জানো না এমন কোনো কিছু পরীক্ষায় কোনো আসবে না, এটা শিওর। এবং বাট মানে আমাদের সমস্যাটা হয় হচ্ছে আমরা ফ্রি হ্যান্ডে লিখতে পারি না। তো চেষ্টা করবা যেটা তোমার মাথায় আসতেছে ওটাতে বাংলায় ট্রান্সলেট করে দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে কমন না পাইলে কি করার উপযোগে। আর গ্রামারের ক্ষেত্রে তো আসলে যেটা রুল, শুনতে ভালো লাগে উচ্চারণ করে নাকি লাইক ধরো যে অনেক সময় দেখা যায় সিনোনিম অ্যান্টোনিম আসলে আমরা বানান ভুল করি, বা বাংলা বানানের ক্ষেত্রে আমরা আগে মানে আমি একটা স্টুডেন্ট পড়াইতাম, ও কি করতো মানে অপর একটা রাফ পেজে আপনার হুম, হুম, তিন চারটা বানান লিখতো, যেটা ভালো লাগতো ওটা খাতায় লিখে দিত। তো তোমরা যদি একদমই না পারো তখন সেটা করতে পারো। আর আরেকটা কাজ হচ্ছে আশেপাশে তো বন্ধুরা থাকবে, ওদের কাছ থেকে একটু হেল্প নেওয়াই যায়, কারণ পৃথিবী সবাই নিচ্ছে, তুমি নিবা না কেন? ঠিক আছে, এবং হেল্প নেওয়ার ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে টিচারকে কখনো কিন্তু ডিস্টার্ব করা যাবে না। এটা হচ্ছে প্রথম কথা, তুমি যদি টিচারকে ডিস্টার্ব করে হেল্প করো, টিচার কিন্তু তোমাকে ডিস্টার্ব করবে। বুঝতে পারছো আশা করি? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ইংরেজি শিক্ষককে। আচ্ছা, তো তারপর আরো একটা টেনশনের সাবজেক্ট, সেটা হচ্ছে আইসিটি। আইসিটি নিয়ে আমাদের অনেকেরই ভয় থাকে, কারণ আইসিটিতে আমাদের মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনা করে যে 5টা সৃজনশীল, সময় তো একটু বেশি আছে, লেখা যাবে অনেক কিছু। আবার আইসিটিতে একটা পার্ট হচ্ছে একটু মানে ডেসক্রিপটিভ, আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল, এই ধরনের। তো আইসিটি নিয়ে আমাদের চিন্তা ভাবনা থাকে যে ভাইয়া শুধু কি ডেসক্রিপটিভ লিখে পার করতে পারবো, আমি যদি হচ্ছে ম্যাথমেটিক্স স্কিপ করে যাই বা প্রোগ্রামিং বা এইচটিএমএল স্কিপ করে যাই, এভাবে কি ভালো করা সম্ভব কিনা। অর্থাৎ আইসিটি নিয়ে এক কথায় সার্বিক আমাদের যে বিষয়গুলো থাকবে সেটা নিয়ে আমি মিথ্যার কাছে জানতে চাইবো। মিথ্যা, তুমি যদি বলতে যে আইসিটি পরীক্ষাটাই আসলে মানে এই যে আইসিটি পরীক্ষার আগে যে ছুটিটা, সেটা কিভাবে কাটানো যায়, বা আইসিটি পরীক্ষার হলটা কিভাবে আসলে ম্যানেজমেন্ট করা যায়, এই বিষয়গুলো। আইসিটি নিয়ে আমি স্টুডেন্টদের সাথে সবচেয়ে বেশি রিলেট করতে পারছি, কারণ আমার নিজের আইসিটির অবস্থা ভালো ছিল না। কারণ আমি পুরা ইন্টারে 2 বছর আইসিটি কোথাও পড়ি নাই। ইউটিউবে যে ক্লাস করতাম ওই ক্লাস দেখে হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করতাম। তো আমাদের সময় তো আইসিটি সম্ভবত 25টা এমসিকিউর মধ্যে 20টা দাগাইতে হতো, আর সৃজনশীল সম্ভবত 2টা। এদিক দিয়ে একটা ভালো অ্যাডভান্টেজ পেয়েছিলাম আমরা। তো আমি যেটা করতাম, আগের বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করতাম, তারপর দেখতাম যে কনভার্সনের অঙ্ক কিন্তু আসেই, যেমন বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমাল, এগুলো কিন্তু আসবেই। তো এখান থেকে এই জিনিসটা আবার ইজিও আছে, এটা ভালো করে পড়ে নেওয়া। একের পরিপূরক, দুইয়ের পরিপূরক, এগুলোর যোগ বিয়োগ, এগুলো খুব ভালোভাবে পড়ে নিতে হবে। এখান থেকে অ্যাটলিস্ট 2টা কিন্তু কমন চলে আসে। তারপর থাকছে হচ্ছে লজিক গেট আর হচ্ছে এই কনভার্সনের অঙ্ক। এখান থেকে মোটামুটি 3টা সৃজনশীল কমন পাওয়া যায়। তা এই গ্যাপের মধ্যে আমি বলবো যে লজিক গেটে যদি কোনো কনসেপ্ট মানে ক্লিয়ার না থাকে তাহলে সেগুলো শিখে নেওয়া, কিংবা ম্যাথগুলো ভালোভাবে প্র্যাকটিস করা, তাহলে কিন্তু 3টা সৃজনশীল অলরেডি হয়ে যাচ্ছে। আর আমি হচ্ছে ব্যক্তিগতভাবে প্রোগ্রামিং যে চ্যাপ্টারটা ছিল সেটা পুরোপুরি স্কিপ করে গেছি, আমি ওটা একদমই পড়ি নাই, জাস্ট এমসিকিউর জন্য চোখ বুলিয়েছিলাম। আর আরেকটা যেটা ছিল হচ্ছে কোড লেখা, সম্ভবত চ্যাপ্টার 4, সেই চ্যাপ্টার 4টা ভালোভাবে পড়া যেত। এইচটিএমএল যেটা, এইচটিএমএল এর কোডগুলো সব ইজি ছিল, সেগুলো শিখে গেলে এই 3টা চ্যাপ্টার আর ফার্স্ট চ্যাপ্টার থেকে একটা ডেসক্রিপটিভ, এই কটা দিয়ে কিন্তু আইসিটির 5টা সৃজনশীল ইজিলি কভার করা যাবে। এই জন্য আইসিটি নিয়ে প্যানিক না হয় আর কোয়েশ্চেনগুলো দেখতে হবে যে কোথা থেকে কি প্রশ্ন আসছে। আমি যদি একটা চ্যাপ্টার স্কিপ করি আমি কি ভালো নাম্বার তুলতে পারবো? এভাবে স্ট্র্যাটেজিক্যালি ভাবলে কিন্তু আইসিটিতে নম্বর তোলা যায়। তারপরে বলো প্যানিক চলে আসে, যেহেতু এক্সামের ব্যাপার আছে, আমিও নিজে এই মুহূর্তে প্যানিক করছি কারণ আমার সামনে ফাইনাল চলে আসবে প্যানিক, মানে কিন্তু এক্সামে যখন তুমি খাতাটা পাবা দেখবে যে সব প্র্যাকটিসের মধ্যে আসছে, তখন আর ভয় কাজ করবে না, তখন ইজিলি তোমার হাত চলতে থাকবে। ফাইনাল কর ফাইনাল 15 জুলাই। আমার 23 জুলাই। আমার হচ্ছে 16 জুলাই।
আমার 2 জুলাই একটা পরীক্ষা আছে। আমি আচ্ছা, অর্থাৎ নিজেরাই পরীক্ষা চাপ নিয়ে তোমাদের পরীক্ষার চাপ মুক্ত থাকার পরামর্শ দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আইসিটি যে বিষয়টা, তুমি আসলে অ্যাসেস করবা সবার আগে যে তুমি আসলে কোনগুলো উত্তর করতে চাচ্ছ, এবং কোনো স্পেসিফিক চ্যাপ্টারের সমস্যা থাকলে দেখবা যে আমাদের ইউটিউব চ্যানেলে আইসিটির ক্লাসগুলো দেওয়া আছে, তোমরা এখান থেকে ক্লাসগুলো দেখে নিতে পারো। দেখবা খুবই অল্প ক্লাসের মধ্যেই কিভাবে পুরো আইসিটিটা পড়া যায় সেটা আমাদের ইউটিউব চ্যানেলে আছে, জাস্ট সার্চ দিলেই হবে। দেখবা যে সি প্রোগ্রামিং এর উপরে জাস্ট 4টা ক্লাসে পুরা সি প্রোগ্রামিং পড়ানো আছে। 4টা ক্লাস করতে খুব বেশি সময় লাগবে না। আবার এইচটিএমএল ধরো যে 3টা ক্লাসে পুরো এইচটিএমএল চ্যাপ্টার পড়ানো আছে, 4টা ক্লাসে পুরো থার্ড চ্যাপ্টার যেটা ম্যাথমেটিক্যালের যেটা সংখ্যা পদ্ধতি, এটা পড়ানো আছে। তো তোমরা যদি ছুটির মধ্যে আমাদের এই ক্লাসগুলো অ্যাটলিস্ট দেখো, আমি মনে করি যে আইসিটি নিয়ে কোনো চ্যাপ্টারের সমস্যা থাকবে না আশা করি। আচ্ছা, তাহলে এই যে পরের যে পরীক্ষাগুলো হবে বাংলা ইংলিশ আইসিটির পরে, বাকি পরীক্ষাগুলো একদমই সাবজেক্টিভ, মানে সবার আলাদা আলাদা। আইসিটিতে আরেকটা বিষয় আছে। আইসিটিতে সবাই হচ্ছে বোর্ড বইটা ফলো করে না, বিভিন্ন প্রকাশনীর বই ফলো করে। এটা কিন্তু খুবই একটা গুরুতর ভুল। প্রশ্ন ওই চিকন বোর্ড বই থেকে হয়, আমরা লেকচার প্রকাশনী, এই প্রকাশনী, সেই প্রকাশনী, সব মোটা মোটা বই পড়তেছি। কিন্তু দিন শেষে হচ্ছে বই প্রশ্ন আসবে একদম এক্সাক্ট ওই হচ্ছে বোর্ডের প্রশ্ন থেকে। তো এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে বোর্ড বইটা অবশ্যই তোমরা একটু পড়বা, বিশেষত এমসিকিউ এর জন্য আমি মনে করি, কারণ ওইখান থেকে এমসিকিউ প্রচুর পরিমাণে আসে। আর মোটামুটি ম্যাথমেটিক্যাল তো তোমরা অবশ্যই মানে সব জায়গা থেকে পড়ে নিতে পারো, সেটাও বোর্ড বইটা ফলো করলে হয় কি একটা কম্প্যাক্ট জায়গাতে সবকিছু পেয়ে যায়। আচ্ছা, এর পরের যে পরীক্ষাগুলো এগুলো সবার একটু ডিফারেন্ট হবে, বাট আমি মনে করি যে রাইটিং মেথডটা, পরীক্ষার হলের যে মেথডটা, এগুলা সব ক্ষেত্রেই কাছাকাছি। ধরো যে বাংলাতে রাইটিং মেথডটা যেমন, ঠিক পরিণতি পরীক্ষা দিতে গেলা কাছাকাছি, কারণ তোমার হচ্ছে মানে লেখার মানটা তো মানে একই ধরনেরই যাবে, তথ্যগুলো জাস্ট চেঞ্জ হবে। তো এভাবে মেনটেন করার চেষ্টা করবা। আর পরীক্ষাটা না মানে একটু এনজয় করাটাই উচিত। হ্যাঁ, মানে পরীক্ষাটা যে কোনো বিষয় টাফ সিচুয়েশন এনজয় করাই উচিত। মানে আমরা যে বিষয়টা এনজয় করি সেটা টাফ হইলেও ভালো লাগে। যেমন দেখো না যে আমরা ওষুধ খাই কোনো অসুখ হলে, তো ওষুধ তো আসলে টেস্টি কিছু না, তাই না? বাট আমরা কি মানে এই যে অসুখ হলে ওষুধ খাই, এটাকে এনজয় করি, হ্যাঁ, ডক্টরের কাছে যাই, এটাকে এনজয় করি। আমরা যদি মনে করতাম যে ওষুধ খাওয়া দুনিয়ার সবচেয়ে পেইনফুল কাজ, তাহলে কিন্তু খাইতে পারতাম না। আসলে তো ওষুধ ভালো জিনিস না। তো বিষয়টা হচ্ছে এমন, পরীক্ষা তোমাকে প্রেশার দিবে, বাট এই প্রেশারটাকে এনজয় করতে হবে। পরীক্ষাটাকে উদযাপন করতে হবে, বন্ধুদের সাথে পরীক্ষা দিতে যাব, পরীক্ষা হল, সবাই পরীক্ষা দিতে আসবে, পরীক্ষার পর একটা রেজাল্ট হবে, এটাকে এনজয় করতে হবে। আচ্ছা, মিস্টার কাছে সর্বশেষ আরেকটা জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে আমরা দেখি যে প্রথম দিক থেকে আমরা পরীক্ষা যে এনার্জি নিয়ে শুরু করি, একদম শেষ পর্যন্ত গিয়ে আমাদের সেই এনার্জিটা থাকে না। আমরা মানে দুর্বল হয়ে যায়, দেখা যাচ্ছে রাত জেগে পড়তেছি পড়তেছি পড়তেছি, পরীক্ষার মধ্যে এনার্জি লেভেল লো হচ্ছে লো হচ্ছে লো হচ্ছে, শেষ দিকে পরীক্ষা ধীরে ধীরে খারাপ হচ্ছে খারাপ হচ্ছে। এই সিচুয়েশনে আমাদেরকে পড়তে হয়। তো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মানে আমাদের যে পরীক্ষাগুলো হয়, এই প্রত্যেকটা পরীক্ষাতে এনার্জি লেভেল ধরে রেখে প্রত্যেকটা পরীক্ষায় ভালো কিভাবে করা যায়, হ্যাঁ, মানে লেখাপড়ার প্ল্যানটা আসলে কিভাবে করা উচিত, সেটা নিয়ে যদি তুমি কিছু বলো তোমার অভিজ্ঞতার আলোকে। এই জিনিসটার সাথে আমি রিলেট করতে পারছি, কারণ হ্যাঁ, রানা ভাইয়া বললেন যেরকম ভাইয়া অনেক এক্সাম দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছে। সেম আমার ক্ষেত্রেও, তবে আমাদের কোচিং ছিল না, আমাদের কলেজে প্রচুর এক্সাম নিত। টেস্ট এক্সামের পর আবার ফাইনাল প্রিপারেশন, এগুলো এক্সাম দিতে দিতে না আমি লিটারেলি এমন চলে আসলাম যে এইচএসসি দিব, কিন্তু আমার মধ্যে কোনো সিরিয়াসনেস নাই। এটা তো আরেকটা এক্সাম, দিতে হবে তাই যাব। এভাবে এক্সামটা লিটারেলি গেছে। আর যেহেতু এইচএসসি এক্সাম একটা দীর্ঘ সময় ধরে চলে, প্রায় 1 মাস, লাস্টের দিকে আসলেই বিরক্তি চলে আসে। আমি লিটারেলি হচ্ছে শেষ দিকে গ্রুপ সাবজেক্টগুলো পরীক্ষা দেওয়ার সময় ভাবতাম যে কবে পরীক্ষাটা শেষ হবে। আমাদের লাস্ট পরীক্ষা ছিল পরিসংখ্যান, এই পরিসংখ্যান শেষ হলে আমি বাঁচবো, জানে বাঁচবো, এই জিনিসটা মাথায় কাজ করতো। তো মাথায় রাখতে হবে যে এইচএসসি পরীক্ষাটাকে অবহেলা করা যাবে না, কারণ এইচএসসির একটা পার্ট কিন্তু অ্যাডমিশনে লাগবে। অ্যাডমিশনের পুরো পড়াটা বা সিলেবাসটা কিন্তু এইচএসসি থেকে আসে, তারপর বিভিন্ন পাবলিক ভার্সিটি থেকে। ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য একটা ভালো জিপিএ ম্যাটার করে। ভালো জিপিএ ম্যাটার করলে একটা ভালো মার্কস ক্যারি করা যায়, যেমন ঢাবিতে 20 মার্কস আছে জিপিএর উপর। তো এই ফ্যাক্টরগুলো মাথায় রাখতে হবে যে অবহেলা করে দেওয়া যাবে না। আমার যতই কষ্ট হোক, আমাকে মানে ভালো ভবিষ্যতের আশায় একটু কষ্ট করে বা ধৈর্য ধরে পরীক্ষাটা দিতে হবে। আর যেহেতু পরীক্ষার মাঝে গ্যাপ আছে, গ্যাপে সব দিন না হয় আমি পড়লাম না, যেদিন একটা পরীক্ষা থাকলো সেই দিন এসে পড়তে বসবো না, সেই দিনটা আমি ছুটি নিলাম। আমি কার্টুন দেখতে পারি বা যার যেটা পছন্দের কাজ, আমি বই পড়তাম, সিরিজ দেখতাম, এসব করে মানে যেদিন পরীক্ষাটা ছিল ওই দিন এসে আমি আর পড়তাম না। টানা পরীক্ষা থাকলে ভিন্ন কথা, এই জিনিসটা করা যেতে পারে, এতে মাইন্ড অনেক রিফ্রেশ হয়। এভাবে ধৈর্যটা ধরে রাখতে হবে।
আচ্ছা, মিথ্যাকে অনেক ধন্যবাদ। আসলে আমিও এটা করেছি আমার যে কোনো পরীক্ষার সময়, ইভেন ইউনিভার্সিটিতে যেটা করি, যে পরের পরীক্ষা 4 দিন পরে আজকে পরীক্ষা দিয়ে আসলাম, আজকে নো লেখাপড়া, ফ্রেন্ডের সাথে একটু ঘুরতে টুরতে যাওয়া টাওয়া, রাতে এই যে ইউটিউবে মানে বিভিন্ন ভিডিও টিডিও দেখা, মুভি দেখা, এগুলা করেই সেদিনটা পার করে দিই। এটা হচ্ছে আসলে আমাদেরকে মেন্টালি চাঙ্গা করে। আর একটা বিষয় কাজ করে যে আমাদের মধ্যে ক্রেভিং তৈরি করে। ঠিক আছে, যে আল্লাহ, আমি তো আজকে দিনটা নষ্ট করে ফেলেছি, বাকি 3 দিন আমাকে প্রচুর পড়তে হবে, মানে এই বিষয়টা তৈরি হয় নিজের মধ্যে। হ্যাঁ, এটা দেখবা যে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। মাহমুদ স্যার এবং সাগর স্যার, আপনাদের যদি কোনো স্পেসিফিক কোনো পরামর্শ থাকে শিক্ষার্থীদের জন্য, অবশ্যই দিতে পারেন। আমরা একদমই শেষ পর্যায়ে অনুষ্ঠানে। স্পেসিফিক পরামর্শ বলতে কিছুই নেই। আমি সবসময় যেটা বলি যে নিজের ভালো থাকাটা জরুরি। এখন তোমার ভালো থাকার জন্য যদি তোমার এইচএসসি রেজাল্ট মনে হয় যে তোমার জন্য ইম্পর্টেন্ট, তাহলে এখন তুমি নিজেই জানো এই জন্য কি করতে হবে। আর যদি তুমি মনে করো যে না, এটা আমার কাছে কোনো একটা ফ্যাক্ট না, আমি আরো লাইফে অনেক দরকার আছে, আমি গরুর ব্যবসা করব, তাহলে আসলে তোমার জন্য দরকার নেই এত চাপ নেওয়া। ঠিক আছে, লাইফে চাপ তখনই নেবা যখন সেটা তোমার জন্য দরকার হবে, এবং এইচএসসি তোমাদের জন্য দরকার। এটা আমি ফিল করি আমার জায়গা থেকে। তুমি যদি ফিল করো তাহলে এটার জন্য তোমার যা ইচ্ছা তাই করতে হবে, এটা আমি ফিল করি। ঠিক আছে, সুতরাং পড়াশোনা করো। আর আসলে ওরা অনেক মেধাবী স্টুডেন্ট, ওরা অনেক কিছু বলছে, আমি এত মেধাবী না। আমি একটা সহজ পরামর্শ দেই, এখন শুধু বোর্ডের প্রশ্নগুলো সলভ করে যাও আর চিল মুডে পরীক্ষা দিয়ে আসো। বাংলাদেশে এইচএসসি পরীক্ষা একটা জাস্ট স্ক্যাম, এটা হুদাই। খাতা দেখবে তোমার ছোটরা ঠিক আছে, তুমি এমনি নাম্বার পাবা, ভুল লিখলেও নাম্বার পাবা, ঠিক লিখলেও নাম্বার পাবা। সুতরাং হতাশ হওয়ার কিছু নাই, তোমাদের জন্য সবসময় বেস্ট উইশেস থাকবে। বাট হ্যাঁ, আমি একদম সহজ করে পরামর্শ দিছি, দ্যাট ডাজন্ট মিন যে আসলে লাইফটা অনেক সহজ। লাইফ কিন্তু অনেক কঠিন, যে কোনো পরীক্ষাই কঠিন, সেটার জন্য প্রস্তুতিটা আরো কঠিন নিতে হয়। কারণ যে কোনো যুদ্ধের জন্য নিজেকে যত ভালোভাবে তুমি শানিত করতে পারবে, যুদ্ধ তত সহজ হবে। তোমাদের জন্য বেস্ট অফ লাক, এবং আশাহত হও না। আর হ্যাঁ, আল্লাহর সাথে বেশি বেশি সম্পর্ক তৈরি করো, মা বাবার দোয়া নাও বেশি বেশি, মা বাবার মা বাবার সেবা করে নিজেকে উৎসর্গ করে দাও। ইনশাল্লাহ লাইফে অনেক দূর যেতে পারবা, সেটা এইচএসসি ভালো হোক আর খারাপ হোক। আশা করি সবাই ভালো থাকবে এবং ভালো এক্সাম হবে। সাগর, আচ্ছা, অনেক কথাই হলো তোমাদের সাথে। তো আমার সব কথার একটাই মূল কথা, নিজেকে টেনশন ফ্রি রাখতে হবে। ঠিক আছে, কোনো টেনশন করা যাবে না। ভাই যেটা বললো এইচএসসি পর একটা স্ক্যাম, আসলেই স্ক্যাম, আসলে স্ক্যাম। এসব পরীক্ষার আসলে কোনো দাম নাই। চেষ্টা একদম টেনশন ফ্রি থাকবা। আর মানে অনলাইনে গুতাগুতি না করে, ফোনে গুতাগুতি না করে, পরীক্ষার টেবিলে পড়ার টেবিলে বসতে পড়তে বসো। তুমি পড়ার টেবিলে যত সময় দিবা, পরীক্ষার হলে তত বেশি লিখতে পারবা। তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো। বাকি কথা আতিক ভাই শেষ করে দিবেন। এটা কিছু বলবো আচ্ছা, একদমই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। দেখো, তোমরা যে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, এইচএসসি পরে তো তোমাদের যে অ্যাডমিশন জার্নির একটা সময় সেটা চলে আসবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমরা দেখবা যে যারা এইচএসসি তে খুবই ভালো করে, এইচএসসি পরেই অ্যাডমিশনে তারা খুব বেশি আত্মবিশ্বাস নিয়ে শুরু করতে পারে। তো আশা করবো যে তোমাদের এইচএসসি পরীক্ষার মাধ্যমে এমন একটা আত্মবিশ্বাস তৈরি হবে এবং সেটা নিয়েই তোমরা আসবে। এইচএসসি পরীক্ষা, যেটা বললো মাহবুব স্যার বা হচ্ছে সাগর স্যার, স্ক্যাম, আসলে মানে তারা এটা পার করে গেছে, যে কারণে আর এটা তেমন গুরুত্ব নেই। বাট তোমরা এটা ফিল করতেছো যে আসলে সামনে কি অপেক্ষা করতেছে কালকে থেকে। তো হচ্ছে তোমাদের যে অ্যাডমিশনের যে প্রিপারেশনটা, সেটা এইচএসসি থেকেই বিল্ড আপ হয়। এবং আশা করবো যে তোমাদের যে লাস্ট 2 বছরের লেখাপড়া, সেটা অবশ্যই এইচএসসি প্লাস অ্যাডমিশন মুখী ছিল। এবং তোমাদের সাথে আমাদের দেখা হবে ঠিক আবার এইচএসসি পরীক্ষার পরেই, অ্যাডমিশন নিয়ে একদমই কমপ্লিট লেখাপড়াটা শুরু হয়ে যাবে। তো সেই বিষয়টা দেখবা যে তোমরা তখন রিয়েলাইজ করতে পারবা যে এইচএসসি পরীক্ষাটা কিভাবে গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। এবং একদমই লাস্ট মোমেন্টে পরামর্শ হচ্ছে, কালকেই তো এসএসসি পরীক্ষা, আজকে আর চিন্তা করো না শাহবাগ ব্লক করবা, মানে এই চিন্তা একদমই বাদ। ঠিক আছে, কারণ আজকে আর পরীক্ষা অফ করার কোনো সুযোগ নাই। মানে সবকিছু সেট আপ হয়ে গেছে, সেন্টার রেডি হয়ে গেছে। তো শাহবাগ ব্লক করার সময়ও শেষ হয়ে গেছে। এরা পরের বছর করতে পারে, মানে যারা হচ্ছে 26 ব্যাচ, তারা চাইলে এখনো শাহবাগ ব্লক করতে পারে, ফুল সিলেবাসের বিরুদ্ধে শাহবাগ ব্লক করতে পারে। বাট তোমাদের আর সুযোগ নাই, যে কারণে এটা ভেবো না যে শাহবাগ ব্লক হয়ে যাবে, কালকে পরীক্ষা হবে না, না পড়ে চিল করতে থাকি। বা হচ্ছে ওই যে ফেসবুকে তোমরা যে গ্রুপ টুপ খোলো না, যে এইচএসসি পরীক্ষা বাতিল চাই, এইসব গ্রুপ থেকেও লিভ টিভ নিয়ে নিতে পারো। এসবের সময় শেষ হয়ে গেছে, এই সময়টুকু একটু পড়ো, যেগুলো পড়া হয়নি সেগুলো একটু দেখার চেষ্টা করো, যে বিষয়গুলো বারবার ভুলে যায় সেগুলো দেখার চেষ্টা করো। অনেক সময় আমরা এমসিকিউ একটু বেশি বেশি দেখতে পছন্দ করি, তোমরা চাইলে একটু এমসিকিউ বেশি বেশি দেখতে পারো। আর যেহেতু প্রথমে বাংলাদেশ শুরু হচ্ছে, বাংলা টেক্সট বইটা আরেকবার দেখতে পারো। বিভিন্ন কবিতার লাইনগুলো, তার এক্সপ্লেনেশন গুলো দেখতে পারো। বিভিন্ন কবি পরিচিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ দেখতে পারো। এভাবে একটু মানে কুল মাইন্ডে থাকো এবং একটু পুষ্টিকর খাবার খাও, আর তাহলে হবে যত ইনশাআল্লাহ। যাই হোক, এক্সাম যেমন হোক, স্কুল অফ এক্সিলেন্সের বিউনিট এক্সিলেন্ট অনলাইন কোর্স চালু হয়ে গেছে, এইটার জন্য প্রস্তুত থাকো। ঠিক আছে, ভর্তি হয়ে যাবা, খুব শীঘ্রই দেখা হবে ক্লাসে। ইনশাল্লাহ। ধন্যবাদ তোমাদের সবাইকে। এইচএসসি পরীক্ষার জন্য শুভকামনা। আখেরি মোনাজাত বাদে শেষ করে দিচ্ছি আমাদের প্রোগ্রাম। ইনশাল্লাহ তোমরা এইচএসসি পরীক্ষার পর আমাদের সাথে বি ইউনিটের যে অ্যাডমিশন জার্নি, সেটা শেষ করার পর একবারে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে তোমাদের সাথে আখেরি মোনাজাত হবে ইনশাল্লাহ, এবং মিলাদ মাহফিল হবে। ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম।